তারপরে আপনারা প্যানেল ডিসকাশন এবং আপনার ইনঅগুরেশন হবে, আর শেষে ভোট অফ থ্যাঙ্কস দেবে সেটা ডক্টর সোমেন ব্যানার্জি। আর আমরা চেষ্টা করবো 7:30 থেকে 7:30-এর মধ্যে শেষ করার। ওয়েলকাম দেবর্ষী নন্দী। নমস্কার। ওয়েলকাম স্যার। Anurag, let us know when you are live, and request all other panelists to please mute it so that we are live now. I start it and sequential I'll pass it on. Right, you can go ahead. We are live now. Namaskar, Shubho Shonda, Professional of Bengal, Bengal Intellectual Group এবং ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমি পার্থপ্রতিম মিত্র আপনাদের সকলকে যোগদান করার জন্য আমন্ত্রণ জানাই। আজকের আলোচনার বিষয় ইম্প্যাক্ট অফ মেন্টাল হেলথ ডিউরিং কোভিড অ্যান্ড হাউ টু ওভারকাম দ্য স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি ডিউরিং দিস প্যান্ডেমিক। এক কথায় বলতে গেলে যে কোভিডের এই সংক্রমণের সময় আমরা আমাদের মানসিক স্বাস্থ্যকে কিভাবে ভালো রাখতে পারি এবং একজন সাধারণ মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমাদের কি করণীয়। আজ আমাদের এই লাইভ প্রোগ্রামটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এবং দেশের বাইরে যারা বাঙালি আছেন এবং যারা বাংলাকে ভালোবাসেন তাদের জন্য প্রচারিত করা হচ্ছে। এবং আপনারা জেনে খুব আনন্দিত হবেন যে আমাদের সাথে জুড়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বেশ কিছু সংখ্যায় ছাত্র এবং ছাত্রীরা। আজ বিশ্বে 1,63,00,000 লোক মানুষ আজ কোভিডে আক্রান্ত। এর মধ্যে প্রায় 65 লক্ষ লোক মানুষ আজ মারা গেছেন। 200-র বেশি দেশ আজ এই কোভিডের শিকারে গ্রস্ত। আমাদের 137 কোটি জনগণের ভারতবর্ষ, আজ সেখানে মৃত্যুর হার কিন্তু আমাদের বেশ কিছু বিকাশশীল দেশের থেকে অনেক কম। সেটা কেবলমাত্রই সম্ভব হয়েছে যে ভারত সরকার এবং তাদের সাথে জড়িত যে সমস্ত সংগঠনগুলি আছেন তাদের পারদর্শিকতা, এবং তারা সত্যিই আজ এক প্রশংসার পাত্র। তবে অনেকেই হয়তো জানেন না যে আজ বিশ্বে কোভিড জনিত মানসিক অবসাদ ভোগা রোগীর সংখ্যা কোভিডের সংক্রমিত যত রোগী আছে তাদের থেকে কিছু কম নয়। অবসাদ জনিত আত্মহত্যা আমরা প্রায় দেখছি। এই ডিপ্রেশন থেকে হচ্ছে সুইসাইড, আর তার সংখ্যা গত 5 থেকে 6 মাসের মধ্যে ক্রমাগতই বেড়ে চলেছে। আজ আমাদের আলোচনার বিষয়টা তারই ওপরে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আজ আমাদের মধ্যে আছেন মাননীয় সাংসদ প্রফেসর ডক্টর জয়ন্ত কুমার রয়, যিনি কিনা একজন প্রথিতযশা চিকিৎসক। আমাদের মধ্যে আছেন ভারতবর্ষের এক সেরা মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর অরবিন্দ ব্রহ্মা, আর আছেন একজন ইয়াং প্রফেশনাল ডক্টর দেবশ্রী নন্দী। পুরো অনুষ্ঠানটা পরিচালনা করবেন শ্রী সৌরভ ঘোষ, এক্সিকিউটিভ এডিটর প্রতিদিন সংবাদপত্র থেকে। সৌরভের শিক্ষাগত যোগ্যতা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার, পরের দিকে সে চলচ্চিত্র এবং সাংবাদিকতার লাইনে চলে আসে। সৌরভকে আমি অনুরোধ করব আজকের বিশিষ্ট অতিথিকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার আগে আমি জাস্ট দুটো কথা বলতে চাই যে আমরা কারা। আমরা প্রফেশনালস ফর বেঙ্গলের গঠন হয়েছিল প্রায় 1.5 বছর আগে। আমরা কিছু আইআইটির প্রাক্তন ছাত্ররা এটাকে গঠন করি। তার সাথে সাথে ধীরে ধীরে আইআইএম এর কিছু ছেলেরা আমাদের সাথে জোড়েন। ধীরে ধীরে তারপরে বেশ কিছু অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজ এবং যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গুলি আছে তাদের ছাত্ররা আমাদের সঙ্গে, যারা প্রাক্তন ছাত্ররা জুড়ে, ধীরে ধীরে এইরকম ভাবে আমাদের মুভমেন্টটা বাড়তে থাকে। এখন আমাদের সাথে আছেন ডাক্তার, আমাদের সাথে আছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, লয়ার এবং সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক সিনিয়র অফিসার্স। ঠিক তেমনই ভাবে
সম্প্রতি আরেকটি গঠন হয়েছে, সেটা হচ্ছে বেঙ্গল ইন্টেলেকচুয়াল গ্রুপ, যেখানে আছেন বুদ্ধিজীবীরা, আছেন উচ্চ স্তরের চিন্তাধারার মানুষ। আর আমরা সকলে মিলে একসাথে চেষ্টা করছি যে দেশের জন্য যদি কিছু করা যায়। আমাদের আর একটা গ্রুপের বিশেষ অবদান আছে আজকের এই অনুষ্ঠানে, সেটা হচ্ছে ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন। আপনারা হয়তো অনেকেই ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন সম্বন্ধে জানেন। এটা গঠন হয়েছিল 1977 সালে। তা প্রায় 44 বছর হয়ে গেছে এনরা, আমাদের এই চিকিৎসক বন্ধুরা নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করে চলেছেন। আর সম্প্রতি পশ্চিমবঙ্গে সেটা এই ঘূর্ণিঝড় হোক বা কোভিডের জন্য হোক, তাদের যে অবদান সেটা পশ্চিমবঙ্গবাসীরা এবং ভারতবর্ষের অন্যান্য জায়গার মানুষ কখনো ভুলবেন না। আমি এইটুকুনি কথা বলে আমি এবার সৌরভ ঘোষকে অনুরোধ করব, আপনি অনুষ্ঠানটা এখান থেকে নিয়ে যান। ধন্যবাদ সৌরভ, প্লিজ, ইটস ইয়োর টার্ন নাও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমেই ডক্টর পার্থ মিত্রকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা এবং অশেষ ধন্যবাদ। প্রোগ্রামটা আজকে যে মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের করা, যে কারণে আমাদের এই প্রোগ্রামের আয়োজন, সেই প্রোগ্রামটি শুরুটা এত সুন্দরভাবে বেঁধে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাই সম্মানীয় অতিথি যারা আছেন প্রত্যেককে নমস্কার জানাচ্ছি। আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি যারা আছেন আজকে এই আলোচনায়, তার মধ্যে অন্যতম ডক্টর জয়ন্ত কুমার রায়, যিনি একজন মাননীয় সাংসদ ডাক্তারবাবু, এবং তিনি আজকে আমাদের অন্যতম এক বক্তা। আমাদের সঙ্গে আছেন ডক্টর অরবিন্দ ব্রহ্ম, মনোরোগ বিশেষজ্ঞ। আছেন আমাদের সঙ্গে ডক্টর দেবশ্রী নন্দী, তিনিও এক মনোবিদ এবং অত্যন্ত একজন খ্যাতনামা প্রিচার, ইয়াং প্রিচার। তো আমরা আশা করব তাদের থেকে মূল্যবান সমস্ত কিছু পরামর্শ পাওয়ার। ওইদিকে যারা আমাদের দর্শক যারা উপস্থিত আমাদের জন্য অপেক্ষা করছেন তাদের বক্তব্য শোনার জন্য, তাদের উদ্দেশ্যে বলি যে আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এতে কোনো সন্দেহ নেই। পার্থদা একটু আগেই পুরো ব্যাপারটা বলেছেন, ডক্টর পার্থ মিত্র। তবুও রিপিট করছি যে জিনিসটা, যে আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সারা বিশ্ব জুড়ে একটা করোনা মহামারী, তার একটা ত্রাস আমাদের গ্রাস করছে, সমস্ত মানব সমাজকে গ্রাস করছে। এবং এই করোনা মহামারীতে এক মানুষের মৃত্যু মিছিল প্রতিদিন আমরা খবরের কাগজ খুলি কি টেলিভিশনের পর্দায় চোখ রাখি, আমরা প্রতিদিন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এর ফলে আমাদের মধ্যে যে আতঙ্কের পরিমণ্ডল আমাদের চারপাশে গড়ে উঠেছে, সেটা শারীরিকভাবে যে আমাদের শুধু ক্ষতি করছে তাই না, মানসিকভাবে আমাদের বিপর্যস্ত করে তুলছে। প্রতিদিন এক অন্ধকারে তলিয়ে যাচ্ছে মানুষের মন, যে মন মানুষকে শক্তি যোগায়, যে মন মানুষকে আগামী দিনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। তো আর কথা দীর্ঘায়িত না করে আমি প্রথমেই ডক্টর জয়ন্ত কুমার রায়, মাননীয় সাংসদ, ওনার কাছে আমার অনুরোধ, আমাদের একটা ছোট্ট প্রশ্ন ওনাকে দিয়ে আমরা শুরু করব, ওনার বক্তব্য শুনবো তার উপরে। সেটা হচ্ছে, আমরা শুনে আসছি প্রথম থেকেই যে করোনা রোগ, করোনা ভাইরাস, তার প্রকোপ যবে থেকে শুরু হয়েছে, ভারতে যবে থেকে ঢুকেছে তবে থেকে শুনে আসছি যে করোনা একটা সাংঘাতিক মারণ ভাইরাস, যার ফলে মৃত্যু হচ্ছে সাংঘাতিক, বিশ্বজুড়ে মৃত্যু হচ্ছে। বিশ্বের উন্নতশীল দেশগুলো, তাবড় উন্নতিশীল দেশগুলোতে আমরা দেখেছি মৃত্যু মিছিল। স্বাভাবিকভাবেই যখন এদেশে প্রকোপ বাড়লো, আমাদের মধ্যে একটা আতঙ্ক এসেছিল যে করোনা রোগ আমার হলে আমার কি হবে, এবং সেক্ষেত্রে আমি কোথায় যাব, ভর্তি হব, কোন ডাক্তারকে দেখাবো। মানুষের শুনছি এটা প্রচন্ড ভাবে সংক্রমণ হয় এবং সংক্রমিত, যেটাকে আমরা বলি ইনফেক্টেড ডিজিজ, সেক্ষেত্রে আমরা কিভাবে বাঁচবো, প্রিয়জনের হলে আমরা তার কিভাবে টেক কেয়ার করব, কি হবে তার চিকিৎসা ব্যবস্থা, সরকার কিভাবে আমাদের হেল্প করবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং মূল যে তিন মন্ত্রটি আমরা প্রথম থেকে শুনে আসছি, যে এই রোগ থেকে বাঁচতে গেলে মূলত যে জিনিসগুলো প্রয়োজন, সচেতনতা, সতর্কতা এবং সময় মতো সক্রিয়তা। আমি স্যারের থেকে জানতে চাইবো, ডক্টর জয়ন্ত কুমার রায়ের থেকে আমি জানতে চাইবো যে স্যার, এই যে একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, সমস্ত এই যে ডিপ্রেশন, মনের কষ্ট, সবসময় একটা ভয়, একটা আতঙ্কের পরিবেশ, এর থেকে মুক্তি কি? এবং এমন হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা আমরা বলছি, কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং এর ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং তো মেনটেন করা হচ্ছেই নানাবিধ ভাবে, তার পাশাপাশি মানুষে মানুষে একটা অবিশ্বাসের বাতাবরণ। এই বুঝি ওর একটু হাঁচছে, একটু কাশছে, এই বুঝি হয়তো রোগটা আমার হয়ে গেল, হয়তো তার মধ্যে রোগ আছে, হয়তো আমার রোগ আছে, আমি নিজেকে সবার থেকে গুটিয়ে নিচ্ছি, পরে দেখা যাচ্ছে আমি একাকিত্বে ভুগছি। তো এক্ষেত্রে প্রশাসনের কি ভূমিকা,
এই অ্যাওয়ারনেস এর জন্য, এই সচেতনতা প্রচারের জন্য যদি একটু আপনার থেকে আমি জানতে চাই, বিকজ আপনি ডাক্তারবাবু এবং আপনি একজন মাননীয় সাংসদ আমাদের দেশের, তো আপনার থেকে আমরা জানতে চাইবো, আপনি যদি একটু দয়া করে আমাদের সেই বিষয়ে আলোকপাত করেন। ডক্টর রয়। উনি আমরা mute এ আছেন। স্যার আনমিউট করুন। হ্যাঁ সরি এবার আনমিউট করেছি। হ্যাঁ হ্যাঁ আমরা মাননীয় ডক্টর জয়ন্ত কুমার রায়, উনি আছেন আমাদের সঙ্গে, এটা আমাদের পরম সৌভাগ্য। ডাক্তারবাবুকে আমরা একটা প্রশ্ন করেছি আমরা আমাদের অডিয়েন্সের তরফ থেকে, উনি যদি আমাদের একটু এই বিষয়ে একটু আলোকপাত করেন যে প্রশাসন কিভাবে সচেতনতার ব্যাপারে ভূমিকা নেবেন, কি নেওয়াটা উচিত ছিল এবং আগামী দিনে কি হবে তার যদি একটু বলেন। সবাইকে আমার নমস্কার এবং ধন্যবাদ বটে, কারণ আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন কিছু বলার জন্য। আজকে যে ইস্যুটা নিয়ে আপনারা মেইনলি ডিসকাশনের যে ইস্যুটা দেখলাম, সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন মেন্টাল হেলথ, অর্থাৎ কোভিড-19 কিভাবে আমাদের মানসিক যে স্বাস্থ্য, মেন্টাল হেলথকে কিভাবে এফেক্ট করছে সেটা নিয়ে মূলত ডিসকাশনটা। তো সেটা করতে গিয়ে আমি প্রথমে কিছু কিছু ইভেন্ট মানে কি কি হচ্ছে একটু সেখানে যাব। মেন্টালি আমরা কিভাবে মানে এক্সপোজড হচ্ছি, মেন্টালি আমরা কিভাবে হার্মড হচ্ছি বাই কোভিড-19, ফলোড বাই আমার ফিউ সাজেশনস, হ্যাঁ, যে আমাদের কি করা উচিত দেখেছে। আপনি যেটা বলছেন তার রেলিভেন্সে মানে তার সেটাই আমি মূলত বলবো। হ্যাঁ প্লিজ বলুন স্যার। দেখুন, এই করোনা প্যান্ডেমিক এটা র্যাপিডলি সুইপস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এটা আমরা সবাই জানি। সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, 200টারও বেশি দেশ রয়েছে, এবং যার জন্য there is a considerable, it induces a considerable amount of degree of fear and anxiety. শুধু যে পপুলেশন এট লার্জ মানে সব পপুলেশনের মধ্যে যেমন হচ্ছে, সেরকম পার্টিকুলার কয়েকটা গ্রুপের মধ্যে আবার বেশি হচ্ছে এটা। If you see those who are older adults, তারা ভাবছে যে তাদের কি হবে। হেলথ কেয়ার প্রোভাইডার্স যারা প্রতিদিন দেখছে সামনে মৃত্যু মিছিল দেখছে, অসুস্থতা দেখছে এবং তাদেরকে ট্রিট করছে, এবং কিছু কিছু ডিজিজ নিয়ে যারা এফেক্টেড হয়ে আছে, ধরুন আমরা জানি ক্রনিক কিডনি ডিজিজ বা ইমিউনোসাপ্রেসিভ ডিসঅর্ডার যেগুলো আছে, যেখানে ইমিউনিটি যেখানে কমে গেছে, সেই সমস্ত মানুষ কিন্তু এখন ভীষণভাবে চিন্তিত এবং দে আর ভেরি মাচ ওয়ারিড, দে আর ভেরি মাচ অ্যাংসাস অ্যাবাউট দেয়ার হেলথ। শুধু তাই না, তারা প্রতিদিন ভাবছে যে আমি মৃত্যুর মুখে পড়বো না তো, আমি অসুস্থ হয়ে পড়বো না তো, এই কোভিড আক্রান্ত হব না তো, আমি বেঁচে থাকবো তো, এই চিন্তাটা তাদের মধ্যে কিন্তু এখন বিরাজমান। তো যেটা মেইনলি যেটা হচ্ছে যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট যদি আপনি বলুন, সেটা তাহলে মেইনলি স্ট্রেস এবং অ্যাংজাইটি। এর থেকে যে এই যে চিন্তা থেকে এই যে চিন্তাটা আসছে তার থেকে তার স্ট্রেস হচ্ছে এবং সাথে সাথে অ্যাংজাইটি হচ্ছে। স্ট্রেস এবং অ্যাংজাইটির থেকে আরো বেশি যেটা হচ্ছে আলটিমেটলি সেটা কিন্তু বেশি যাচ্ছে হচ্ছে ডিপ্রেশনের দিকে। অনেক মানুষ এতে ডিপ্রেশনে আক্রান্ত হচ্ছেন। আমি নিজে দেখেছি, আমার কিছু ডাক্তার, তারা প্রতি মুহূর্তে তারা চিন্তা করছে, তারা তারা আতঙ্কিত, এমন ভাবে আতঙ্কিত হয়ে আছে। আমার সামনে অনেকে আমি কাউকে কাঁদতেও দেখেছি, যে তারা কাঁদছে যে আমাদের কি হবে, মানে দে আর সো ওয়ারিড, বিইং এ ডক্টর দে আর সো ওয়ারিড, এত ডিপ্রেসড হয়ে গেছে ওরা। এবং সাথে সাথে দেখা গেছে শুধু যে এই যে স্ট্রেস আর অ্যাংজাইটি হচ্ছে, তার ফলে কি বাড়ছে, শুধু ডিপ্রেশন বাড়ছে না, ডিপ্রেশনের সাথে সাথে আবার ইলিসিট যেগুলো ড্রাগ এবং যেগুলো হার্মফুল অ্যালকোহল ইউজের মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং আপনারা জানেন এগুলো সবই ডিপ্রেশনের সাথে অ্যাসোসিয়েটেড। এবং সেলফ ইনফ্লিক্টেড যেগুলো ইনজুরি, অ্যাজ ওয়েল
মানে অ্যাজ ফর এক্সাম্পল সুইসাইডাল টেন্ডেন্সি, এটাও কিন্তু এখন কিন্তু বেড়ে যাচ্ছে এই কোভিড-19 এর জন্য। তো এই যে হচ্ছে, এই যে স্ট্রেস হচ্ছে, এটা শুধু যে ইনফেকশনের ভয়ে এবং হচ্ছে তা না, তাছাড়াও অনেকগুলো ফ্যাক্টর আছে। যেমন ধরুন জব 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 মানে লস অফ জব হারিয়ে, এখন আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে গিয়ে কি হচ্ছে না, একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হচ্ছে উইথ লাভড ওয়ান্স, যারা আমাদের প্রিয়, তাদের থেকে কিন্তু আমরা আরো মানসিকভাবেও আমরা কিন্তু দূরে পৌঁছে যাচ্ছি। তারপর অনেকে আছেন যারা দূর দেশে থাকে, দূরের জায়গায় থাকে, তারা এত দূরে থাকে যে তারা আসতে পারছে না, তারা রিটার্ন করতে পারছে না, এবং সেখানে গিয়েও তারা আইসোলেটেড ফিল করছে, কারণ সেখানেও তার সহকর্মী, তার কাজ নেই, তার সহকর্মী নেই, সে সোশ্যালি একদম আইসোলেটেড। এবং আবার আরেকটা ক্ষেত্রে যখন প্রলংগেশন হচ্ছে এই লকডাউন পিরিয়ডটা, তখন লকডাউন পিরিয়ড প্রলংগেশনের জন্য দীর্ঘদিন তাদের বাড়িতে থাকছে। এবার বাড়িতে থাকার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘরের মধ্যে ছোট ছোট কারণে তারা তাদের মধ্যে পারিবারিক বিবাদ, কলহ এগুলো লেগে আছে, এবং তারা যেহেতু বাড়ির বাইরে যেতে পারছে না, এক জায়গায় কনফাইন্ড, ঘরের মধ্যে কনফাইন্ড হয়ে যাচ্ছে, তাই তাদের মধ্যে যে আগের যে নর্মাল যে রুটিনটা ছিল সেই রুটিনটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। তাহলে রুটিন যদি চেঞ্জ হয়, রুটিন চেঞ্জ হওয়ার সাথে সাথে আরো কিছু বিহেভিয়ার লক্ষ্য করা হচ্ছে। যেমন ধরুন অনেকের খাওয়ার অভ্যাসটা সেটা বদলে গেছে, খাওয়ার রুটিন বদলে গেছে, খাওয়ার অভ্যাস বদলে গেছে। কিন্তু খাওয়ার রুটিন বা অভ্যাস বদলে গেছে না, এর সাথে সাথে ঘুমের অভ্যাসের মধ্যেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অনেকেই সাফার করছে ইনসমনিয়াতে, অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এবং একটা রিসেন্ট একটা স্টাডিতে দেখা গেছে যে এখন কিন্তু যে পর্নোগ্রাফি, এগুলোর মধ্যে পর্নোগ্রাফিক যে অ্যাডিকশনের মাত্রাও কিন্তু বেড়ে যাচ্ছে। তার ফলে এর সাথে সাথে রিলেটেড যেগুলো সেক্সুয়াল অফেন্সেস, সেক্সুয়াল ক্রাইমস সেগুলো কিন্তু বেড়ে চলেছে। একটা স্টাডিতে ইলাইফ ম্যাগাজিন, সেটাতে 9 জুনে 2020 পাবলিশ হয়েছিল, সেটাতে বলা হয়েছে যে this pandemic has resulted in increase in paranoia. This pandemic has resulted in paranoia, which can be triggered by uncertainty about the future. ভবিষ্যতের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে তাদের কিন্তু একটা প্যারানোইয়া ডেভেলপ করছে। প্যারানোইয়ার আপনার যারা ডাক্তার তারা বুঝতে পারবেন, হ্যাঁ, এক্সাক্ট বাংলা শব্দটা আমি বলতে পারছি না। প্যারানোইয়া কিন্তু বেড়ে গেছে। এবার হেলথ কেয়ার ওয়ার্কার যারা আছেন, অলরেডি আমি বলেছি যে হেলথ কেয়ার ওয়ার্কারদের মধ্যে ডিপ্রেশনের নাম্বারটা বেড়ে গেছে। কেন? তারা ডিল করছে পেশেন্টকে, প্রতিদিন পাশাপাশি দেখছে যে কত লোক মারা যাচ্ছে, কত লোক মানে সিরিয়াসলি ইল হয়ে আসছে হাসপাতালে, এবং তারা নিজেরাও জানে যে তাদের চান্স অফ কন্ট্রাক্টিং দ্য ডিজিজ ইজ মাচ হায়ার দ্যান আদার পিপল। তাহলে তাদের মধ্যেও একটা ডিপ্রেশনের তৈরি হচ্ছে, এবং দে ডু নট হ্যাভ দ্য অপরচুনিটি অফ দ্য পিপল হু আর ইন আদার প্রফেশনস। ওদের যে আদার প্রফেশনে যারা, তাদের মতো সুযোগ নেই, দে ক্যানট কুইট দেয়ার জব। মানে হেলথ ওয়ার্কার, সে ডাক্তারই হোক বা ডাক্তারের সাথে সাথে নার্সিং স্টাফ বা অন্যান্য যে ক্যাটাগরির স্টাফস আছে,
তারাও কিন্তু এই জব তারা কিন্তু তাদের জব থেকে হুট করে ছেড়ে দিতে পারবে সেটাও পাচ্ছে না তারা। এই এই ছেড়ে এক মিনিট। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আসলে আমি শোনা যাচ্ছে। হয়ে গেছি। হুম। তাহলে তাদের মধ্যে মেডিকেল প্রফেশনের সাথে যারা যুক্ত তাদের মধ্যে একটা স্ট্রেস তৈরি হচ্ছে। এই স্ট্রেস ফার্দার লিডস টু depression. So doctors are suffering from this depression. They are much more prone to suffer from this depression. এখন প্রশ্ন হলো যে আবার কিছু লোক আছে যারা এক্সট্রোভার্টেড, তারা সাধারণত বাইরের লোকের সাথে মিশতে ভালোবাসে, বাইরে যেতে ভালোবাসে, লোকের সাথে মিশে কথা বলতে চায়, তারা শেয়ার করে নিজেদের যা কিছু দুঃখ দুর্দশা বা ভালো কিছু ভালো মন্দ শেয়ার করতে চান। এবার তাদের কাছে কোনো অপরচুনিটি নেই, দে ক্যানট গো আউট অফ দেয়ার হাউস। তাহলে তারাও তাদের নিজেদের যে সলিউশন, তার কি করবে এক্ষেত্রে, সেই সলিউশনটা খুঁজে পায় না। হঠাৎ সাডেনলি তাদের একটা লাইফে একটা চেঞ্জ, ড্রাস্টিক চেঞ্জ, এই ড্রাস্টিক চেঞ্জটা কিন্তু তারা মেনে নিতে পারছে না। আর একটা জিনিস একটু আগে যেটা বলছিলাম যে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করব। এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে গিয়ে একটা জিনিস যেটা ইন্টিমেট রিলেশনশিপ উইথ লাভড ওয়ান্স ইজ লস্ট। তার ফলে কি হচ্ছে যে একটা এই যে ইন্টিমেট রিলেশনশিপের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে একটা ট্রাস্ট, একটা ফেইথ, একটা সেফটি ফিলিংস হয়। আজকে স্বামী স্ত্রীর মধ্যে, সেই স্ত্রীর মধ্যে বা ফ্যামিলি অন্যান্য মেম্বারের ক্ষেত্রে সেটা কিন্তু এখন সেটার অভাব দেখা যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, তারা হেল্পলেস হয়ে যাচ্ছে, তারা মানে কি বলছে লোনলিনেস ফিল করছে এবং তারা ভাবছে যে আমাদের এখন কি উপায়, মানে এখন ওরাও আলাদা হয়ে গেছে, মানসিক ভাবেই অনেকটা এবং তারা নিজেদের যে সাহস, এই সাহসটা কিন্তু অর্জন করতে পারছে না। এবার এই যে দেখা যায় আপনাদের একটা ডেটা, আমি রিসেন্ট একটা ডেটা বলছি, সেটাতে বলছে ইন্ডিয়াতেও কিন্তু আমাদের দেশেও কিন্তু এই যে মেন্টাল হেলথ ক্রাইসিস, এটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। কতটা বেড়ে গেছে বলছে যে লকডাউনের থেকে 20% এভার সিন্স লকডাউন, মানে ইট ইনক্রিজেস 20% বাই 20% সিন্স লকডাউন বিগিন। মানে লকডাউন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এখন পর্যন্ত 20% ইনক্রিজ হয়েছে এই মেন্টাল হেলথ ক্রাইসিসের। এই মেন্টাল হেলথ ক্রাইসিসের কিন্তু আর একটা, একটু আগে বলছিলাম যে জব অপরচুনিটি লস, তার জন্য কিন্তু মেন্টাল একটা স্ট্রেস, আলটিমেটলি একটা ডিপ্রেশনে তৈরি হয়েছে। বলছে যে ইকোনমি ডাউনফল হওয়ার জন্য, দিস ইজ অলসো এ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ফর কজিং ডিপ্রেশন অ্যামং দ্য পিপল। এটা কিন্তু হয়েছে। তাহলে এই সমস্ত প্রবলেমকে অ্যাকচুয়ালি আমি একটু ছোট ইন নাটশেলি আমি বলছি, তাহলে এগুলো থেকে আমাদের মুক্তি পেতে গেলে কি করা উচিত? আমার একটা স্মল সাজেশন আছে যে এখন আমাদের কাছে উপায় নেই বার হওয়ার, কিন্তু আজকে আমাদের দিনে মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া কিন্তু অনেকটা উন্নতির একেবারে চরম শিখরে পৌঁছে গেছে বলা যায়। এই সোশ্যাল মিডিয়ার যেমন অনেক খারাপ দিক আছে, ভালো দিকও কিন্তু প্রচুর। কেন আমরা এরকম করতে পারি না যে আমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে পারি কি পারি না ভালো কাজের জন্য? যেমন স্টাডি, সেখানে গুগল ফর্ম ইউজ করা হয়েছিল, অ্যানোনিমাস ফর্ম, সেটার মাধ্যমে সার্ভে করা হয়েছিল যে কত লোক, কোন গ্রুপের লোক বেশি সাফার করছে মেন্টাল হেলথে, কতজন লোক সাফার করছে, তাদের এজ, সেক্স, মানে এজ, জেন্ডার ইত্যাদি, কেমন তাদের, কতটা তাদের চান্স আছে মেন্টাল হেলথে, মানে মেন্টাল হেলথ ক্রাইসিসে ভোগার, ইত্যাদি নিয়ে একটা স্টাডি।
তাহলে দেখুন, তাহলে এই করার জন্য এবং predict the number of mentally affected person, সোশ্যাল মিডিয়ার একটা ইম্পর্টেন্ট ইউজ কিন্তু আছে। যারা ডাক্তার মেডিকেল প্রফেশনের সাথে যারা জড়িত আছেন এবং যারা মেন্টাল হেলথ স্পেশালিস্ট, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট এরকম যারা আছেন, তারাও কিন্তু তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনারাও এরকম অনলাইন ফোরাম তৈরি করে আপনার সার্ভে করার ব্যবস্থা করতে পারেন। তাহলে পরিষ্কার বেরোবে যে কোন গ্রুপের পিপল আমরা বেশি সাফার করছে এবং তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন মেজার কি হবে সেটা আমরা নিতে পারবো। ঠিক সেরকম ভাবে আমরা কি করতে পারি না, আমরা আমাদের অনেকের আছে, আমাদের ফ্রেন্ডসদের সাথে কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে কন্ট্যাক্ট কিন্তু আমরা রাখতে পারি। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তাদের অবস্থা কি, তাদের মেন্টাল হেলথ কেমন আছে তাদেরকে জিজ্ঞাসা করে নেওয়া, তাদের ফ্যামিলির সাথে কথা বলে তাদের কেমন আছে, কে কেমন আছে পরিবারের, সেই খবর আমরা নিতে পারি এবং তার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তারা সত্যি সত্যি রিয়েলি দে আর সাফারিং ফ্রম এনি মেন্টাল অ্যাবনর্মালিটি অর ডিপ্রেশন অর অ্যাংজাইটিতে তারা ভুগছে কিনা। আমার কয়েকজনের সাথে এরকম কথা হয়েছে। আমাকে একদিন, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমাকে একটা জায়গা থেকে আমাকে ফোন করলো একদম ভদ্রলোক, উনি আমাদের একজন পার্টি কর্মী, আমাদের বিজেপি পার্টির একজন সাপোর্টার, উনি কর্মীও বটে। তো আমাকে উনি ফোন করে বললেন, দাদা, বলে কি, বলে আপনাকে একটু ডিস্টার্ব করলাম। বলে কিসের জন্য ডিস্টার্ব করলেন? না আপনি ডাক্তার তো, তাই। বলে কি কি বলছেন, আসল কথাটা বলুন। তখন উনি বলছেন যে আমার বাড়ির পাশে একজন খুব কাশছে, তাহলে কি আমার কিছু হতে পারে? বাড়ির পাশে, ওনার বাড়ির পাশের বাড়ির একজন কাশছে এবং তার প্যানিকের কারণে যে সে কি ইয়ে করছে, সে বলছে আমার একটু জ্বর জ্বর লাগছে, আমার একটু মাথাটা যেন কেমন ব্যথা করছে। আচ্ছা, এটা একদিনের ঘটনা না, এটা একদিন বললো, তারপর 3 দিন মাথায় আবার সেই একই কথা যে আমার এরকম হচ্ছে, আমি কি করবো। তখন আমি তাকে সাজেস্ট করলাম, ঠিক আছে তুমি তাহলে হেলথ ওয়ার্কার কাছে যাও, হেলথ ওয়ার্কার যখন, আশা দিদিমণিরা যখন আসবেন তখন তোমার কি আছে সেগুলো বলো, যে এই ফর্ম নিয়ে যখন বাড়ি বাড়ি সার্ভে হচ্ছে তখন জানান যে আমার এরকম জ্বর আছে বা আমার এরকম মাথা ব্যথা আছে ইত্যাদি কিছু থাকলে সেগুলো জানাও, বা বাইরে যাওয়ার হিস্ট্রি আছে কিনা। তো আমি সেটা বলেছিলাম এবং সে গেছিল, কিন্তু তবুও এখনো সে মাঝে মাঝেই আমাকে ফোন করে, কারণ তার মনের মধ্যে তার কিন্তু কোভিড, সে একবার টেস্টও করে দেখেছে, কোভিড টেস্ট করার পরেও তার কিন্তু সে নেগেটিভ এসছে এবং নেগেটিভ হওয়ার পরেও সে আমাকে ফোন করেছে। আমি একজন সাইকিয়াট্রিস্ট বন্ধুর সাথে কথা বলছিলাম, তখন ও আমাকে বলল, আমার বন্ধুটা বললেন যে এখন যাদের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ে যারা ভুগছে বা প্রি এক্সিস্টিং মেন্টাল ইলনেস নিয়ে হেলথ ইলনেস নিয়ে যারা আছে, তাদের সাইন সিমটমস গুলো আবার অ্যাগ্রাভেট করছে। তাহলে এটাও কিন্তু, তাহলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যাদের আছে, অনেকেই দেখা যাচ্ছে, আমি চোখের সামনেও দেখতে পাচ্ছি, অনেকেই বারবার হাত ধুচ্ছে, বারবার ইয়ে করছে, বারবার গায়ের সমস্ত জায়গাতে তারা স্যানিটাইজার ইউজ করছে, জামা কাপড় সারা বডি, এবং কিছু বাইরে তো বেরোচ্ছে না, এবার সবসময় এরকম করে যাচ্ছে, ওর সবসময় ফিয়ার, মানে এভরি 30 minutes দে আর ডুইং সো। আমি জানি না কতটা সাইন্টিফিক, এমনকি খাবারের মধ্যে, খাবারের যেগুলো খাওয়ার ফল টল ইত্যাদি, সেগুলোকে স্যানিটাইজ করার জন্য সে ইউজ করছে। তার মনের মধ্যে একটা আতঙ্ক যে তার যে কোনো সময় সে কন্ট্যাক্ট করতে পারে, সে ইনফেক্টেড হতে পারে। এটা কিন্তু আমার নিজের চোখেই দেখা। তো এই সমস্ত পিপলকে, এই সমস্ত পিপল যারা আছে তাদেরকে উই ক্যান আইডেন্টিফাই, উই ক্যান হেল্প দেম। এবার কিভাবে হেল্প করতে পারি? অ্যাটলিস্ট তার যখন আমি জানতে পারলাম যে এই ভদ্রলোকের একটা সাইকিয়াট্রিক সিমটম, মানে সাইকিয়াট্রিক সিমটম দেখা যাচ্ছে, এর নিড সাইকিয়াট্রিক হেল্প, অর হি শুড গো টু psychologist or counselor so that he can get rid of his fear. But what happens, এবার আমরা তাহলে সেটা কিভাবে করতে পারি?
আমরা এটা ভাবে করতে পারি। 1 নম্বর, আমরা ডিরেক্টলি সেই সমস্ত সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি তার। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি ডিরেক্টলি নাও করতে পারি, কিছু কিছু সোশ্যাল মিডিয়ার কিছু সাইকিয়াট্রিস্ট আছেন যারা এখানে ভালো বলতে পারবেন আমার থেকে, তাদেরও কিছু কিছু অনলাইন ফোরাম আছে বা অনলাইন তাদের কিছু কিছু ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট গুলো অন্তপক্ষে আমরা তাদেরকে বলতে পারি যে ওই ওয়েবসাইটে যোগাযোগ করুন। হেল্পলাইন আছে ওদের, সেই হেল্পলাইন আমরা দিতে পারি। উই ক্যান সাপোর্ট দেম বাই দিস মেথডস। আমরা কিন্তু ওদেরকে এইভাবে মানে আমরা সাহায্য করতে পারি। আর কি করতে পারি, যে ধরুন আমাদের মধ্যেও তো অনেকেই আছে যারা সাফার করছি, আমাদের মধ্যে অনেকের অ্যাংজাইটি আছে, স্ট্রেস আছে, আমরা বুঝতে পারছি না আমাদের ডিপ্রেশন আছে কিনা, সেটা তো ডাক্তার বলবে কতটা ডিপ্রেশন আছে, অ্যাংজাইটি। কিন্তু অ্যাংকাস, আমরা যে অরিট, আমরা যে চিন্তিত, আমরা বাইরে বেরোবো না, এরকম মানুষ যারা আছেন, যারা নিজেদের জন্য তো কিছু ভাবতে পারে, তাদের যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, সেটাকে তারা কিন্তু ইউজ করতে পারেন। তারা নিজেরা তাদের সিক করতে পারেন হেল্প ফ্রম দেয়ার ফ্রেন্ডস। তাদের বন্ধুদের কাছ থেকেও কিন্তু তারা এই বন্ধু বা ফ্যামিলি মেম্বার বা আদার রিলেটিভস, তাদের কাছে কিন্তু তারা হেল্প সিক করতে পারেন, তাদের কাছে সাহায্য চাইতে পারে যে দেখুন আমি এরকম জিনিস সাফার করছি, আমার কি করা উচিত। আবার এখন তাহলে এই সমস্ত যখন ডিপ্রেশন বা অ্যাংজাইটি ডিসঅর্ডার যেগুলো হবে, বা ধরুন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এরকম যখন যদি থাকে, তাহলে তারা এখন আরেকটা প্রবলেম দাঁড়িয়েছে। তাহলে তারা এরকম ভাবে যেমন পেতে পারে, আবার পাশাপাশি দেখুন কি হচ্ছে অসুবিধাটা, যে যখন ডাক্তারের কাছে যাচ্ছে, আজকে ডাক্তারের চেম্বার বন্ধ, তাহলে এই সমস্ত সাইকিয়াট্রির মেন্টাল ইলনেস নিয়ে যারা ভুগছে, তাদের কিভাবে চিকিৎসা কিভাবে হবে? শুধু দেখিয়ে দিলে তো হবে না, অমুক ডাক্তার আছেন। আমি একটু ডাক্তারবাবুকে এই প্রসঙ্গে একটু ইন্টারাপ্ট করে আরেকটু কিছু জানতে চাই এই বিষয়ে একটু বিশদে। সেটা হচ্ছে ডাক্তারবাবু, যে এই যে মেন্টাল ইলনেস নিয়ে আপনি যে অভিজ্ঞতাগুলো শেয়ার করছিলেন, এতে কি অডিয়েন্স আরো জানতে পারে যে কি ধরনের সমস্যাগুলো হচ্ছে, সাধারণ মানুষ কিভাবে চুচিবাইগ্রস্ত হয়ে যাচ্ছে, ক্রমশ এটা সবসময় অ্যাংজাইটির মধ্যে আছে, এগুলো তো শুনছি ঠিকই একদম। পাশাপাশি ডাক্তারবাবু, সাংবাদিক হওয়ার কারণে দু একটা ঘটনা আমাদের কানে আসে বা আমরা জানতে পারি, সেরকমই একটা ছোট্ট ঘটনা আপনার সামনে বলার ইচ্ছা আছে। যেটা হচ্ছে, এক ভদ্রমহিলা, দক্ষিণ 24 পরগনায় তার বাড়ি, তার মা থাকেন একা একটি ফ্ল্যাটে, তিনি তার মায়ের কাছে গেছিলেন। যাওয়ার পরে মায়ের এমনি রোগ, মানে যা জ্বর টর হয়, এরপরে যখন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হয়, ডাক্তার তখন টেস্ট করাতে বলেন এবং কোভিড পজিটিভ আসেন উনি। সেই কোভিড পজিটিভ যখন আসেন এবং ওই হেল্পলাইনে, স্বাস্থ্য দপ্তরের যে হেল্পলাইনে যখন উনি ফোন করেন, ফোন করার পরে যখন উনি হেল্প চান, যে আমি এরকম বুঝতে পারছি না, আই এম কনফিউজ, যে কি করব, যা হয় আর 5টা সাধারণ মানুষের মতো, শি ওয়াজ অলসো ভেরি কনফিউজ, যে কি করব না করব, আতঙ্কগ্রস্ত, আমারও আবার হলো কিনা, আমাকে কি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এমন সময় স্থানীয় জনপ্রতিনিধি, আমি নাম করছি না, স্থানীয় জনপ্রতিনিধি ফোন করে তাকে রীতিমতো শাসায় যে কি হলো দিদি, আপনার বাড়ির জানলা দরজাগুলো খোলা কেন, সব বন্ধ করে দিন। আরে পাড়া থেকে ফোন আসছে, আপনাকে ফোন করেনি? বলছে না, আসলে ফোন 2-1টা বেজেছে, আমি ধরিনি আসলে। আরে কি করছেন, আপনাদের জন্য তো আমাদের মুশকিলে পড়তে হয়, সব বন্ধ করে দিন, বন্ধ করে দিন, বাদ বাকিটা পরে দেখা যাবে, আগে বন্ধ করুন। বলছেন দাদা, আমার তো অ্যাম্বুলেন্স আসছে না, আমি স্বাস্থ্য দপ্তরে 10টা নম্বরে 10 বার ফোন করেছি, 9বার আমি ফোনটা পাচ্ছি না, বেজে যাচ্ছে, একবার ধরলো, কথা বলতে বলতে কেটে গেল। এই রকম অবস্থায় তার উপর কতটা মেন্টাল স্ট্রেস হতে পারে একজন জনপ্রতিনিধি, একজন সাংসদ, মাননীয় সাংসদ হিসেবে, আপনি যদি একটু ব্যাপারটা একটু বলেন, হ্যাঁ, কতটা স্ট্রেসফুল হতে পারে? এখানে ঠিকই বলেছেন। এটা একটা এখন একটা কিছু কিছু জায়গার ক্ষেত্রে দেখিয়েছি যে এটাকে একটা স্টিগমাটাইজড করে দেওয়া হচ্ছে। এটাকে কিন্তু এটার বিরুদ্ধে কিন্তু আমাদের রুখে দাঁড়াতে হবে। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কারণ যে পেশেন্ট, রোগীর কিন্তু কোনো দোষ নেই, দোষটা রোগীর না। আমার রোগকে চিকিৎসা করতে, রোগীকে আমার ভালো করতে হবে। সে আমার বাড়ির লোক হতে পারে, সে আমার পাশের বাড়ির লোক হতে হবে। এরকম না যে আমি আজকে সুস্থ আছি, কালকে আমার যে হবে না, এর গ্যারান্টি আছে কি? তাহলে আমার সাথেও যদি ঠিক সেরকম ভাবে ব্যবহার করা হয়, সেটা তো অমানবিক হবে। এবং আমাদের একটা ভালো কথা, সেটা হচ্ছে যে আপনি যদি বাইরের দেশের সাথে যদি কম্পেয়ার করেন, আমাদের দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সেটা হচ্ছে আমাদের এখানে রেট অফ যে সার্ভাইভাল, এই রেট অফ সার্ভাইভাল কিন্তু অনেক বেশি দেন আদার কান্ট্রিজ, পিপল ফ্রম আদার কান্ট্রিজ।
আদার কান্ট্রিতে যদি দেখেন 5 পয়েন্ট সামথিং যদি রেট হয়, আমাদের এখানে 2 পয়েন্ট সামথিং, মানে 3 ধরুন, অ্যারাউন্ড 3। 2.3 বোতল। হ্যাঁ, অ্যারাউন্ড 3। তাহলে আর বাইরের দেশে কিন্তু প্রায় ডাবল আমাদের দেশের। তার মানে কি আমাদের দেশের একটা, এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কিন্তু আমরা ইন্ডিয়া পাচ্ছি। আমাদের দেশে যে 15 to 60 ইয়ার্স যে এই এজ গ্রুপের যে পিপল না মানুষ, তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি, যার জন্য কি হচ্ছে এদের ইমিউনিটি পাওয়ারও বেশি। এবং এবং অনেকেই দেখবেন, হয়তো আমি জানি না, আমার আই হ্যাভ নট মানে এখন পর্যন্ত আমার কোনো চিকিৎসা হয়নি, করা হয়নি, টেস্ট করা হয়নি, আমি কিন্তু জানি না যে আমার কোভিড আছে কি নেই, আমার স্ট্যাটাস কিন্তু জানা নেই। তাহলে এরকম কিন্তু হাজার হাজার মানুষ আছেন যাদের অ্যাসিম্পটোমেটিক, দে ক্যানট আইডেন্টিফাই, এবং এমন অনেকজনের টেস্ট বেরিয়েছে যাদের কোনো রকমের টেস্টে পজিটিভ বেরিয়েছে, তাদের কোনো সাইন সিম্পটম নেই। সুতরাং ভয় পেলে চলবে না, বরঞ্চ আমাদেরকে তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যেতে হবে। অবশ্যই সেক্ষেত্রে আমাদের কিছু কিছু প্রিকশন আমাদের মেনে চলতে হবে। তাহলে তো ডাক্তাররা কাউকেই চিকিৎসা করবে না। তাহলে ডাক্তাররা যারা সাপোজ টু বি ফ্রন্টলাইন ওয়ার্কার ইন দিস কেসেস, তাহলে তো একটা ডাক্তার একজনও তাহলে একটা পেশেন্টের সামনে যাবে না, তাহলে সেই মানুষগুলো কি হবে? তাহলে আমি সেই জনপ্রতিনিধিকে আমি বলবো, আপনি যদি ভয়ে যদি আপনার যদি এই আচরণ হয়, তাহলে অন্য মানুষদের কাছে কি বার্তা পৌঁছবে? আজকে আমরা মানে আমার নিজের ক্ষেত্রেও বলছি, আমি হসপিটালে গেছি, অনেক জায়গায় গেছি, এখনো যাই, কোভিড হসপিটালে গেছি, গিয়ে সিস্টেমটা ঠিক আছে কিনা দেখেছি, এবং আমার নিজের সাজেশন এগুলো যেগুলো আছে, যেহেতু আমি কমিউনিটি মেডিসিনের লোক, কিছু কিছু ক্ষেত্রে আমার সাজেশন ছিল, সেগুলো দিয়ে এসেছি। তাহলে হেলথ কেয়ার ওয়ার্কার তাহলে কোন সাহসে তারা যাবে? সুতরাং আমি মনে করব যে যেগুলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট যেগুলো মেজার্স, প্রিভেন্টিভ মেজার্স, সেগুলো আমাদের নেওয়া উচিত। আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত, আমাদের মাস্ক ফেস কভার ইউজ করা উচিত, আমাদের হাত সাবান স্যানিটাইজ করা এটা দরকার, বা সাবান জল দিয়ে বারবার ধোয়া এটা দরকার, এগুলো আমাদের করতে হবে। কিন্তু তাই বলে আমরা পাড়ার লোককে আমি বলতে পারি না যে তাকে ঘর বন্ধ করে তুমি ঘরের মধ্যে থাকো, সে যে খুব অসুস্থ হয়ে যদি গুরুতর মানে অসুস্থ অবস্থায় যদি পড়ে থাকে, তার চিকিৎসা করার দরকার আছে কি নেই? সুতরাং আমি মনে করব যে এই কাজটা কিন্তু আমাদের এরকম করা উচিত না, আমাদের উই হ্যাভ টু হেল্প হিম। হ্যাঁ, সেটা করার প্রসিডিওরটা কি হবে, সেটা করতে গিয়ে কি হবে, সেগুলো ব্যাপারে তো ডাক্তার বা চিকিৎসা কর্মীরা বলতে পারে। অ্যাটলিস্ট আমরা তো গিয়ে চিকিৎসা কর্মীদের কাছে গিয়ে বলতে পারি যে আপনাদের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা আপনারা করুন, এটাই আমার মানে অ্যান্সার হবে। আর একটা জিনিস আমি বলতে গিয়ে যেটা বলছিলাম, যে আমি কয়েকদিন ধরে দেখছিলাম, আমি যখন ফেসবুক দেখি, বা আমি ফেসবুক খুব কমই করি, কিন্তু দেখছি যে অনেকেই ভালো ভালো গান গাইছে, অনেকেই ভালো ভালো নিজেদের ক্রিয়েটিভিটি যেগুলো আছে সেগুলোকে এক্সপোজ করার চেষ্টা করছে। আজকে এগুলো কিন্তু মেন্টাল ওয়েলনেস থেকে কিন্তু আমাদেরকে অনেকটা দূরে সরিয়ে রাখে। অনেক বই পড়তে অনেকে ভালোবাসেন, আপনারা বোধহয় জানেন, আমাকে মানে রাজ্যের সরকার, বর্তমান সরকার আমাকে অনেক দিন ঘর বন্দি করে রেখেছিল। কেন না আমি বাইরে মানুষের কাছে গেছিলাম কিছু ত্রাণ কার্যগুলো করার জন্য। এটা আপনার সব জায়গায় জানেন যে আমাদের কয়েকজন সাংসদকে তারা ঘরের মধ্যে আটকে দেয় এবং বেরোতে দেয় না। ইভেন কিছুদিন আগে পর্যন্ত আমাকে এটা করেছে, প্রায় 1.5 মাস 2 মাস মতো আমি এরকম ভাবে ছিলাম ঘরের মধ্যে। তখন আমার উপায় কি? আমিও তো একটা ঘরের মধ্যে, এমনকি বারান্দাতে নামতে দেওয়া হয়নি আমাকে। যাই হোক, তো সেই সময় কিন্তু আমার একটা উপায় ছিল, সেটা আমি কিন্তু তখন বসে বসে বই পড়েছি। কি বলবো, এখন আমার উপায় হচ্ছে তখন বই পড়া। ওই আমার বই পড়ার একটু অভ্যাস, ওই বই পড়ার অভ্যাসটাকে কিছুটা কাজে লাগালাম, এবং এইভাবে নিজেকে ওর সাথে কোপ আপ করার চেষ্টা করছিলাম। যদিও সিঙ্গিং, পেইন্টিং, রিডিং বুক বা এরকম ধরনের স্কিল যেগুলো নিজের আছে সেগুলোকে বাড়ানো, এটাও কিন্তু আমাদের মেন্টাল হেলথকে ভালো রাখতে সাহায্য করে বলে আমার বিশ্বাস। তো আমরা কিন্তু এই কাজগুলোর দিকে আমরা জোর দিতে পারি। এবং আরেকটা জিনিস, আমরা এটা তো ঠিক যে আমরা যেতে পারছি না, কিন্তু আমরা এখন হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে আমরা আজকে ছবি দেখতে পারি, আজকে এইভাবে বিভিন্ন রকম আলোচনা করতে পারি, এরকমও আমরা করতে পারি। তো আমরা বন্ধুদের মাধ্যমে বা
তো অন্য কারো মানে সাথে আমরা কিন্তু এরকম ধরনের আলোচনার মাধ্যমেও আমরা নিজেদেরকে আপডেট রাখতে পারি এবং ভালো রাখতে পারি। আর একটা জিনিস, একটা জায়গায় আমি পড়ছিলাম যে আমরা প্রতিদিন আমরা নিউজের দিকে দেখি, যে সমস্ত বিষয় নিউজ দেখি, কি দিন নিউজ দেখি, কোভিডে কতজন মারা গেল, আমাদের দেশে কতজন কোভিড হলো, আমাদের পাড়াতে কজনের কোভিড হলো, ওই বাড়িটাতে কি হলো, হ্যাঁ ওই বাড়িটাতে এতজন মারা গেল, অমুক মারা গেল। এই সমস্ত যে ইনফরমেশন, যে সমস্ত মানুষ যারা সাফার করছেন এরকম অ্যাংজাইটিতে, এই সমস্ত খবর কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক। আমার মনে হয় যে এই সমস্ত খবর থেকে তারা যেন, যে সমস্ত লোক এরকম ভাবে ভয় পাচ্ছেন বা এরকম ভাবে ডিপ্রেশনে যারা ভুগছেন, আমার মনে হয় তাদেরকে এগুলো ইনফরমেশন থেকে একটু নিজেদেরকে দূরে রাখা উচিত। আজকে আজকে হ্যালো সাইকিয়াট্রিস্ট ডাক্তাররা আছেন, আমি তাদের কাছে শুনতে, আজকে আমি এটুকুই বলে আমি আপনাদের কাছ থেকে বিরতি নিলাম। সবাইকে নমস্কার। ডক্টর Thank you, জয়ন্ত sir. কুমার রয়কে অসংখ্য ধন্যবাদ, আমাদের প্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। উনি ওনার মূল্যবান সময় যে আমাদের দিয়েছেন, এবং যারা ওপারে বসে আমাদের প্রোগ্রাম দেখছেন তারা আশা করি অনেক মূল্যবান কথা ওনার থেকে জানলেন, ওনার এক্সপিরিয়েন্স জানলেন, ওনার থেকে অনেক গুরুত্বপূর্ণ টিপস আমরা পেলাম। এইবার আমরা আমাদের মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ব্রহ্মর কাছে যাব। ডক্টর অরবিন্দ ব্রহ্ম একজন বিশিষ্ট চিকিৎসক, মনোরোগ চিকিৎসক, ওনার কাছে যাব। প্রথমেই ডাক্তারবাবু, প্রথমেই একটা পিস আপনাকে একটু পড়ে শোনাতে চাই, যদি একটু শোনেন আপনি। একটি ব্লগে ডক্টর ব্রহ্ম শুনতে পাচ্ছেন? ডক্টর ব্রহ্ম শুনতে পাচ্ছেন? আনমিউট করুন স্যার। মিউট আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আচ্ছা, প্রথমেই আপনাকে আমাদের তরফ থেকে প্রণাম। এবং আমরা প্রথমে যে একটা পিসটা আপনাকে শোনাবো আর কি। আমরা তো এখন মোটামুটি গৃহবন্দী বলা যায়, ঘরবন্দি অবস্থায় লকডাউনের সময় কাটাচ্ছি, এবং এই সময়টায় আমাদের অধিকাংশই ভীষণভাবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। সোশ্যাল মিডিয়ায় চোখ থাকছে, আমাদের নিউজ চ্যানেলে চোখ থাকছে, সংবাদপত্রে চোখ থাকছে। তো সেখানেই সোশ্যাল মিডিয়া একটি ব্লগে আমাদের সুপারস্টার বিগ বি অমিতাভ বচ্চন লিখছেন, রাতের জমাট অন্ধকার আর ঠান্ডা ঘরের কাঁপুনি নিয়ে আমি জেগে থাকি, গান গাই, ঘুম আসে না, আমার চারপাশে কেউ নেই, সবকিছু করার স্বাধীনতা কবে ছাড়া মিলবে তা শুধু সর্বশক্তিমানই জানেন। তার সঙ্গে উনি এসবও লিখেছেন যে চিকিৎসকের ভরসার হাত কখনো আপনাকে স্পর্শ করবে না, কারণ সংক্রমণের ভয়। পিপিই কিটে শরীর মুখ ঢেকে যন্ত্রের মতো চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা তারা অজ্ঞাত আমার কাছে। কয়েক সপ্তাহ ধরে কারো মুখ দেখা যাবে না। এবং এই যে ওনার কথা, ওনার যে কথা উনি ব্লগে লিখেছেন, স্পষ্টত ওনার যে ডিপ্রেশন ফুটে উঠছে তার মধ্যে থেকে। আপনি আশা করি সহমত হবেন সে ব্যাপারে। ওনার তো না হয় করোনা হয়েছেন, পজিটিভ হয়েছেন, উনি হাসপাতালে ভর্তি আছেন, একা আছেন, আইসোলেটেড আছেন, ওনার এই ধরনের মনোভাব হতেই পারে, ডিপ্রেশন হতেই পারে, সেটা আপনি আরো ভালো বলবেন আমাদের। কিন্তু ধরুন ওনার যারা বাড়ির লোক, আত্মীয় পরিজন যারা করোনা আক্রান্ত হচ্ছে, তাদের আত্মীয় পরিজন যারা বাড়িতে আছেন, তাদের মানসিক অবস্থা কি এই সময়, মহামারীর সময়? তারা কতটা আতঙ্কগ্রস্ত এই আইসোলেটেড পিরিয়ডে থাকার সময়? কারণ চারপাশ থেকে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই যেন তাদেরকে কোন একটা একাকিত্বের জগতে ঠেলে দিচ্ছে, এরকম একটা শোনা যাচ্ছে। তো তাদের মেন্টাল স্ট্রেস কতটা, এবং এটা কতটা ভয়ঙ্কর ভাবে শরীরের উপর প্রভাব ফেলতে পারে, যদি একটু ডাক্তারবাবু বলেন আমাদের অডিয়েন্সের জন্য। হ্যাঁ, শুরুতেই যেটা বলি যে WHO আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এই প্যান্ডেমিকের গোড়াতেই বলে দিয়েছে যে প্রোটেক্ট ইউর মেন্টাল হেলথ। এবং যেটা ডক্টর রায় বলছিলেন যে আমাদের ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি থেকেও আমরা একটা স্টাডি করেছি এর মধ্যে, এবং তাতে দেখা যাচ্ছে প্রায় 20% মেন্টাল ইলনেস অলরেডি বেড়ে গেছে। মানে প্রি এক্সিস্টিং যাদের মেন্টাল ইলনেস ছিল তাদের তো রয়েছেই, তাছাড়াও সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা মানে ভালো পরিমাণে মেন্টাল ইলনেস বাড়ছে। এবং মেনলি যেগুলো বাড়ছে সেগুলো হচ্ছে আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি, বা ধরুন অবসেশন আমরা বলি, বা প্যারানোইয়া যেটা ডক্টর রয় বলছিলেন, মানে সন্দেহ প্রবণতা। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি যে অনেকটা পরিমাণে বেড়ে যাচ্ছে। তো আপনি যে পয়েন্টটা বললেন খুব ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে যে মানুষটি করোনা আক্রান্ত হচ্ছে তার মধ্যে তো একটা ডিপ্রেশন, তার মধ্যে একটা অ্যাংজাইটি তো থাকবে, আইসোলেশনে থাকতে হচ্ছে সেই নিয়ে একটা ডিপ্রেশন তাকে তার মধ্যে থাকবে, বা আমার আউটকাম কি হবে, আমি ভালো হতে পারবো কিনা, না খারাপ কিছু হবে সেই নিয়ে একটা অ্যাংজাইটি থাকবে।
কিন্তু তার সাথে সাথে তার যারা আত্মীয় স্বজন যারা তার কাছাকাছি রয়েছে তাদের মধ্যেও কিন্তু আমরা দেখছি যে এইরকম একটা আপনার ডিপ্রেশন এবং অ্যাংজাইটি তাদের মধ্যেও কাজ করছে। এই ডিপ্রেশন অ্যাংজাইটিটা হচ্ছে মেনলি হচ্ছে ধরুন এই কোয়ারেন্টাইন আইসোলেশন সেগুলোর জন্য। এমনিতে এই যে এখন এই আজকে প্রায় 3.5-4 মাসের ওপর হয়ে গেল মানুষকে এই যে লকডাউনের মধ্যে থাকতে হচ্ছে, আনলকিং হচ্ছে, আবার তার মধ্যে থেকে থেকে লকডাউন হচ্ছে। তো এই লকডাউনের তো একটা ইফেক্ট থাকেই আমাদের মানসিক স্বাস্থ্যের ওপরে, যেটা ডক্টর রায় খুব কারেক্টলি বললেন যে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, আমাদের হেলথ কেয়ার ওয়ার্কাররাও বিশালভাবে এটাতে সাফার করছে। এবং আমাদের প্রচুর কলিগ হয়তো আমাদেরকে ফোন করছে যে এই অবস্থার সময় আমরা কি করব বলো। স্পেশালি যারা কোভিড ডিউটি করছে তারা তো একটা মারাত্মক স্ট্রেসের মধ্যে রয়েছে। তো এইখানেতে ব্যাপার হচ্ছে যে বাকি বাড়ির লোকেরা, আজকে অমিতাভ বচ্চনই হোক বা আমার আপনার বাড়ির কোনো মানুষই যদি আজকে করোনা আক্রান্ত হয়, তার বাড়ির লোকেদের মধ্যে কিন্তু স্ট্রেসটা অনেক বেড়ে যাচ্ছে। তো স্ট্রেসটার ব্যাপারটা হচ্ছে যে যে কোনো জিনিসে স্ট্রেস মানে হচ্ছে আমাদের বডির একটা রেসপন্স। যে কোনো আমাদের যে প্রত্যেক দিনের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে যে বিভিন্ন ডিমান্ডস থাকে, বিভিন্ন চ্যালেঞ্জেস থাকে বা বিভিন্ন নিডস গুলো, প্রয়োজনগুলো থাকে, তাতে বডির যে রেসপন্স সেটাকে আমরা স্ট্রেস বলি। আর এই স্ট্রেসটাকে আমরা মাপি বেসিক্যালি দুটো জিনিস দিয়ে। একটা হচ্ছে যে কি ধরনের ঘটনাটা, মানে নেচার অফ দ্য ইভেন্ট। তো এইখানে এই প্যান্ডেমিকটা হচ্ছে, এই কোভিড-19 প্যান্ডেমিকটা হচ্ছে একটা ক্যাটাস্ট্রফিক ইভেন্ট। মানে আমাদের পুরো মানব সভ্যতাকে, আমাদের যে দৈনন্দিন জীবন, আমরা যে একটা রুটিনে একটা ছন্দে আমাদের জীবনটা চলতো সেটাকে পুরো একদম নাড়াঘাটা করে দিয়ে গেছে। আর আরেকটা ফ্যাক্টর যেটা কাজ করে সেটা হচ্ছে সোর্স অফ স্ট্রেসটা, যে কোথা থেকে স্ট্রেসটা আসছে। তো এইখানেতেই ধরুন এই মানুষের মধ্যে যেটা কাজ করছে যে একটা এই ডিজিজটাকে, এই রোগটাকে আটকাবার জন্য আমাদের রিসোর্সেস কি রয়েছে, আমার গভর্নমেন্টের কাছ থেকে আমি কি পেতে পারি, সায়েন্টিস্টরা আমাকে কি দিতে পারে, চিকিৎসকরা আমাকে কি দিতে পারে। এবং ধরুন সবসময় নিউজ চ্যানেলে বা সব জায়গায় দেখানো হচ্ছে, প্রতিদিন নিত্য নতুন ইনফরমেশন দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো ফলে মানুষের মধ্যে এই ল্যাক অফ রিসোর্স, এইটা নিয়ে তাদের মধ্যে স্ট্রেস বাড়ছে। এবং তার পাশাপাশি সেটা হচ্ছে যে তার পার্সোনাল কোনো রিস্ক বা তার পার্সোনাল কোনো হার্ম, তার নিজের কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকছে কিনা। তো এই সবগুলো জিনিস মিলিয়েই কিন্তু দেখা যাচ্ছে যে করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের বাকি মানুষরাও কিন্তু প্রচন্ড স্ট্রেসড হয়ে যাচ্ছেন এবং তাদের মধ্যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনটা যথেষ্ট পরিমাণে, একটা সিগনিফিক্যান্ট পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। ডাক্তারবাবু, আমি পরবর্তী প্রশ্নটা আসতে চাই যে সেখানে ডাক্তারবাবুদের প্রশ্ন কথা হচ্ছিল, ফ্রন্ট লাইনার্স যারা একদম সামনে থেকে করোনা ওয়ারিয়ার্স যাদের আমরা বলছি, সেটা ডাক্তারবাবুরা আছেন, তাদের সঙ্গে সহযোগিতায় নার্সরা আছেন, স্বাস্থ্য কর্মী, আদার স্বাস্থ্যকর্মীরা আছেন, সাফাই কর্মীরা আছেন, এবং রাস্তায় দাঁড়িয়ে বা সর্বত্র পুলিশ, তারাও তো সমান তারে কাজ করে যাচ্ছেন, তারাও একদম করোনা ওয়ারিয়ার্সদের মধ্যে অন্যতম অবশ্যই। এখন কথা হচ্ছে এদের বাড়ির লোক, ধরুন যে ডাক্তারবাবু কোভিড ডিউটি করছেন তিনি তো নিজেকে নয় আইসোলেট করে, পরিবার থেকে আইসোলেট করে ডিউটি করছেন, দীর্ঘদিন বাড়িতে আসছেন না, তাদের বাড়ির যে তার বাচ্চা বা তার স্ত্রী বা তার বাবা মা, তাদের কি মানসিক অবস্থা দাঁড়াচ্ছে, তাদের জন্য যদি আপনি কিছু মূল্যবান টিপস দেন, তারা কিভাবে নিজেদের স্ট্রেস ম্যানেজমেন্টটা করতে পারে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। মানে ব্যাপার হচ্ছে যে স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স যারা রয়েছেন, অন্যান্য সাফাই কর্মী বা পুলিশ, তারা বেসিক্যালি যেটা হচ্ছে যে তাদের মধ্যে একটা বার্নড আউট সিনড্রোম বা স্ট্রেসড আউট সিনড্রোম আমরা বলি আমাদের সাইকিয়াট্রিক পরিভাষাতে, সেটা তো তাদের মধ্যে থাকছেই। আর আপনি যেটা বললেন যে এটা স্পেশালি এই স্বাস্থ্যকর্মী বা পুলিশের মধ্যেই ম্যাক্সিমাম দেখা যাচ্ছে, যে যেখানে হয়তো বাবা মা দুজনে বা যে কোনো একজনকে হয়তো এরকম ডিউটি করতে হচ্ছে, ফলে তাকে বাড়ির থেকে আলাদা করে থাকতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই যে মানুষটি বাইরে রয়েছেন তার তো একটা টেনশন অ্যাংজাইটি কাজ করছে, আবার তাকে নিয়ে বাড়ির লোকেরও একটা একই রকম টেনশন অ্যাংজাইটি কাজ করে যাচ্ছে। তো এইখানেতে আমরা যেটা বাড়ির লোককে বলি যে প্রথমত যেটা দরকার, একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মানে মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে আজকে এই বিপদের সময়তে। আমরা ইদানিংকালে বেশ কিছু নিউজ পেপারে বা আমরা টিভি চ্যানেলে দেখছি অনেক সময় এই স্বাস্থ্যকর্মী বা পুলিশের যারা রয়েছেন তারা বাড়িতে ঢুকতে গেলে তাদেরকে বিভিন্নভাবে হ্যাকেল করা হচ্ছে। সেই জিনিসগুলো দরকার নেই। ব্যাপার হচ্ছে যে মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায়, তার আত্মীয় স্বজনরা যদি রেগুলার তাদের সাথে যোগাযোগ রাখে, অর্থাৎ সেই লোকটির বাড়ির লোকেরা যদি বুঝতে পারে যে না, আরো অনেক মানুষ আমাদের রয়েছে, যে আমাদের যদি হঠাৎ করে কোনো বিপদ আপদ আসে তারা আমরা পাশে পাবো, মানে সোশ্যাল সাপোর্ট সিস্টেমটা, এই সোশ্যাল সাপোর্টটাকে যদি আমরা ঠিক করে দেখাতে পারি, তাহলে কিন্তু তাদের মধ্যে ডিপ্রেশন অ্যাংজাইটি এমনিই কম থাকবে। আর তাছাড়া আমরা যেটা বলি যে
অবশ্যই নিজেদেরকে রিল্যাক্স রাখতে হবে। রিল্যাক্সেশনের জন্য নিজেদেরকে একটু মানে মনটাকে অন্যদিকে ডাইভার্ট করতে হবে। তার জন্য আমি গান শুনতে পারি, তার জন্য আমি আমার কোনো হবিসকে, আমি ছোটবেলার হবিসকে আমি নতুন করে আবার ফিরিয়ে আনতে পারি। আমি কোনো মজাদার প্রোগ্রাম বা টিভিতে আমি কোনো অনুষ্ঠান দেখতে পারি, সিনেমা দেখতে পারি, যা হোক বই পড়তে পারি, করে নিজেকে স্ট্রেস ফ্রি রাখতে হবে। তার কারণ হচ্ছে যে আমরা সবাই জানি যে কালকেই তো এই প্যান্ডেমিক থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। এটা একটা লং টার্ম প্রসেস। এক্স্যাক্টলি কবে আমরা বেরোবো আমরা কেউই জানি না। সরকারের দিক থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে, কিন্তু ভাইরাস তো আর সরকারের কথা শুনে চলবে না। ন্যাচারালি মানুষকেই তার নিজের প্রোটেকশনটা নিজেকে নিতে হবে। তো সেই জায়গাটাতে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে নিজেকে ভালো রাখতে হবে এবং নিজেকে স্ট্রেস ফ্রি রাখতে হবে। তো সেইটা করার জন্য যেটা আপনাকে বলছিলাম যে ওই রকম জিনিসগুলো আমাদেরকে, আমরা বলছি যে আপনারা করুন, নিজেকে যতটা সম্ভব রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে তারা চলতে পারে ততটা তাদের জন্য সেটা ভালো। হ্যাঁ, যে একটা যে ডিপ ব্রিদিং রিল্যাক্সেশনের আমরা এক্সারসাইজ গুলো বলি, আমরা তাদের জন্য আমরা বিভিন্ন রকম এক্সারসাইজ বা যোগা প্রাণায়াম এগুলো বলছি। এই জিনিসগুলো অবশ্যই খুব ভালোভাবে কাজ করে, কারণ আমরা জানি যে যোগা প্রাণায়াম এগুলোর আমাদের যেরকম অ্যাটেনশন কনসেন্ট্রেশন বাড়ায়, সেরকম আমাদের মাইন্ডটাকে রিল্যাক্স করতেও খুব ভাবে এটা হেল্প করে। এবং বাড়ির যারা মানুষ রয়েছে তাদেরকে আমরা বলছি যে ফ্যামিলি অ্যাক্টিভিটির মধ্যে এনগেজ হয়ে যেতে, মানে কি সবাই মিলে একসাথে, ধরুন লুডো খেলা, একসাথে 4 জন মিলে খেলতে পারবে, ক্যারাম খেলা, দাবা খেলা, মানে যেখানে অনেকে ইনভলভ হতে পারবে, সেই ধরনের জিনিসগুলোকে করতে হবে। তাহলে বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই তার মধ্যে ইনভলভ হতে পারছে। হ্যাঁ, এবং তার সাথে যেটা আমরা বলছি যে সোশ্যালাইজেশন, সোশ্যাল ডিস্টেন্সিং টার্মটা আমরা অন্তত সাইকিয়াট্রিস্টরা বলছি না, আমরা বলছি ফিজিক্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে হবে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং নয়, সোশ্যালাইজ করতে হবে। এবং সোশ্যালাইজ করার জন্য আমাদের কাছে এখন মোবাইল ফোন রয়েছে, আমাদের কাছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াস গুলো রয়েছে, সেগুলো দিয়ে আমরা আমাদের যারা আমাদের বাড়ির লোক, ফ্যামিলি, ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ রাখতে পারি। এই যোগাযোগটা যদি আমরা রাখতে পারি এবং নিজেদের জন্য একটা যদি আমরা রিল্যাক্সেশনের টাইম বের করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে সেই মানুষগুলো কিন্তু ভালো থাকবে। ডাক্তারবাবু, আপনার এই কথা রেজ ধরেই আমি আমাদের অন্য প্যানেলিস্ট ডক্টর দেবশ্রী নন্দীর কাছে একটু যেতে চাই। ডাক্তারবাবু খুব রাইটলি হি সেড যে এই সময় ডক্টর অরবিন্দ ব্রহ্ম যেটা বললেন আর কি, যে আমাদের আমাদের খুব রিল্যাক্স রাখতে হবে। হ্যাঁ, কোনোভাবেই যেন প্যানিক আমাদের মধ্যে ক্রিপ আপ করতে না পারে, খুব রিল্যাক্স থাকতে হবে। দরকার হলে 4 জন 5 জন মিলে বসে আমরা লুডো খেলবো কি ক্যারাম খেলবো, এবং সবাই মিলে সম্মিলিতভাবে আনন্দের আবহ তৈরি করে থাকার চেষ্টা করব যতটা আমাদের পক্ষে সম্ভব। তো আমার ডক্টর দেবশ্রী নন্দীর কাছে প্রশ্ন, ডক্টর দেবশ্রী নন্দী, আপনি আমায় শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। একদম শুনতে। হ্যাঁ, ডক্টর নন্দী যেটা বললেন, ডক্টর ব্রহ্ম যেটা বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা মানুষের এই নিয়ে প্রচন্ড আগ্রহ জানার। এরকম একটা স্ট্রেসফুল অ্যাটমসফিয়ার যেখানে সবসময় একটা মানুষকে যেন করোনা খেতে আসছে, যারা হচ্ছে তারা তো সাফার করছেই, ছেড়ে দিন, তাদের বাড়ির লোক, পাড়া প্রতিবেশী প্রত্যেকে আতঙ্কিত। এই অবস্থায় এই যে প্রাণায়ামের কথা উঠলো, ধ্যানের কথা উঠলো, বা এই আপনাদের পরিভাষায় হয়তো যাকে আমরা অল্টারনেটিভ মেডিসিন যাকে বলি, যে এই ধরনের কোনো প্রক্রিয়া বা এর কোনো যদি ফিলোসফি বা দর্শনটা যদি একটু বলেন, যেটা দিয়ে মানুষ একটা উপকার পেতে পারে, যদি একটু আপনার থেকে শুনবো, কারণ আপনি এই বিষয়ে একটা এক্সপার্ট, একজন এক্সপার্ট। ভালো প্রশ্ন, কারণ আমাদের আজকে যেই সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, এই সমস্যার মধ্যে ভীষণ দরকার যে আমরা আমাদের মানসিক যেই স্ট্রেস আর অ্যাংজাইটিটাকে ফেস করছি সেটাকে আমরা কি করে হ্যান্ডেল, এবং যতই আমরা বলি একজনকে বা একটা সমাজকেও যে আমরা রিল্যাক্স থাকতে হবে, আমরা যদি চাই খুশি থাকতে হবে, বা আমরা যেন চিন্তা না করি, কিন্তু চিন্তা আমাদের মনে চলেই আসে আমাদের পারমিশন ছাড়া। তো এই ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের ঐতিহাসিক, মানে আমাদের ট্র্যাডিশনে চিরকাল থেকে এসছে, হচ্ছে দ্য রোল অফ ব্রেথ, মানে নিঃশ্বাসের একটা রোল আমি আজকে হাইলাইট করতে চাই সবার সামনে। কারণ আপনি যদি দেখেন আমাদের পুরো যোগা বা প্রাণায়ামের বেসিসটা, যেটা আমাদের এই সায়েন্স আমরা বলি, এটা কিন্তু পুরোপুরি নিঃশ্বাসের উপর বেস করে আছে। সো বেসিক্যালি সায়েন্স অফ ব্রেথ কি বলে, যে আমাদের মানসিক স্থিতির সঙ্গে আমাদের নিঃশ্বাসের একটা সম্পর্ক আছে। এই জিনিসটা আমাদের আছে হাইলাইট করে বোঝা একটু দরকার। দেখুন, আমাদের যেরম যেরম মানসিক স্থিতি পাল্টায়, আমরা দেখবো আমাদের নিঃশ্বাসের রিদম আর গতি দুটোই কিন্তু তার সঙ্গে পাল্টায়। যেমন কিনা আমরা যখন খুশি হই তখন আমরা কিরম ভাবে নিঃশ্বাস নিই, যে কোনো মুহূর্তে আমরা যখন খুব খুশি অনুভব করি আমাদের নিঃশ্বাসের গতিবিধি কিন্তু পাল্টে যায়।
ইনকামিং ব্রেথ, যে নিঃশ্বাসটা আমি ভিতরে নিচ্ছি সেই নিঃশ্বাসটা আমি খুব গভীরভাবে নিই, আর যেটা আমি ছাড়ছি সেটা আমি তাড়াতাড়ি ছেড়ে দিই। এটা হচ্ছে সাইন অফ হ্যাপি মোমেন্ট বা হ্যাপি স্টেট অফ মাইন্ড। এটা একটুখানি আমরা একটু ওর উপরে নজর দিই। যেমন কিনা খুব ভালো একটা খাবার যখন আমাদের সামনে আসে বা খুব সুন্দর একটা দৃশ্য আমরা যখন দেখি, আমরা কিরকম ভাবে ব্রিথ করি, ওয়াও কি ভাল লাগছে। কিন্তু সেই মানুষটাই যখন আবার দুঃখের মধ্যে যায় বা একটু নেগেটিভ ফিলিং চলে আসে, তখন আমাদের নিঃশ্বাসের গতিটা আবার পাল্টে যায়, আউটগোয়িং ব্রেথটা লম্বা হয়ে যায় আর ইনকামিং ব্রেথটা আস্তে হয়ে যায়। যেমন কিনা কিছু ভাল লাগছে, আমরা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আমাদের দুঃখটাকে প্রকাশ করি। আবার যখন আমরা রেগে যাই, আমরা দেখি আমাদের নিঃশ্বাসের গতিবিধি পুরো পাল্টে গেছে, তাড়াতাড়ি নিঃশ্বাস নিয়ে আর ছাড়ি। এই কথাটা আমি কেন বলছি, আমাদের মেন্টাল স্টেট, আমাদের মানসিক স্থিতির সঙ্গে আমাদের কিন্তু নিঃশ্বাসের গতির একখানা রিদম আছে। সেখান থেকেই প্রাণায়াম শব্দটার উৎস। প্রাণায়াম মানে প্রাণ, মানে আমাদের শ্বাস শক্তি বা জীবন শক্তি, আর যম মানে কর্মক্ষমতা। প্রাণ শক্তিকে কোনো একটা দিশা দিয়ে আমরা প্রাণায়াম দিই। প্রাণায়ামের মাধ্যমে আমরা ভলান্টারিলি মানে আমাদের ইচ্ছা শক্তি দিয়ে আমাদের নিঃশ্বাসের গতি পাল্টাই, যার ফলে আমাদের মানসিক স্থিতি পাল্টাতে পারে। আমি নিজে শিশি রবিশঙ্কর জির আর্ট অফ লিভিং এর টিচার। লাস্ট 20 বছর ধরে এই প্রাণায়াম আর ক্রিয়া, সুদর্শন ক্রিয়া যেটা উনি শিখিয়েছেন, আমি প্র্যাকটিস করি। এবং আমি এটা সবার সামনেই মানে এটা তুলতে চাই, শুধুমাত্র যোগা আর প্রাণায়ামের মাধ্যমে মানুষের মধ্যে এরকম অনেক সাইন্টিফিক স্টাডি করা আছে। ইনফ্যাক্ট জিপমার, এইমস, বস্টনে ভর্তি এর স্টাডি আছে যে এফেক্ট অফ ব্রেথ অন স্টেট অফ মাইন্ড অ্যান্ড বিটা ওয়েভ প্যাটার্ন অফ দ্য মাইন্ড। মনের মধ্যে যে বিটা ওয়েভ প্যাটার্ন তৈরি হয় সেগুলো কি ড্রাস্টিক্যালি পাল্টে যায় রোজ প্রাণায়াম করাবার জন্য। আমার পাশের বাড়িতে আমার মা বাবা থাকেন, আমার মা বাবা বেশ বয়স্ক, এবং ওনাদের আমি এই একটা জিনিসের মাধ্যমে ওনাদের এই জিনিসটা থেকে আমি দূরে রাখতে পেরেছি, যে অযথ চিন্তা করা। দেখুন, যেটা আপনি শুরুতে বলেছিলেন সতর্কতা, সক্রিয়তা, এটা আমাদের রাখতে হবে, কিন্তু তার সঙ্গে অযথা টেনশন নেওয়া, অযথা প্যানিক করা, স্পেশালি একটা নেগেটিভ অ্যাটমসফিয়ার বা মিডিয়ার মধ্যে থেকে আমাদের জীবনকে কিন্তু গ্রাস করে নিতে পারে। সেইটা থেকে বাঁচার জন্য ক্রিয়া, সুদর্শন ক্রিয়া বলুন বা প্রাণায়াম বলুন বা আপনি যোগা বলুন, এবং খুব ইন্টেন্সলি, স্পেশালি আমি এখন সবাইকে বলবো, সব বক্তা এবং শ্রোতা যারা আছেন আজকে এই ওয়েবিনারে, যে এইটা একটা খুব ভালো সময় আমাদের জন্য এই জিনিসটার মধ্যে ঢোকার। কারণ বাড়িতে অফুরন্ত সময় আছে। আমি যেমন ডেইলি 2 ঘন্টা যোগা, প্রাণায়াম, সূর্য নমস্কার করি, সঙ্গে আমাদের আনুষঙ্গিক সাপ্লিমেন্টারি ফুড, যেটা আমরা অলরেডি জানি, হলুদ বলুন, মেথি বলুন, কালো তিল বলুন, অনেক এরকম আমাদের বেনিফিট হতে পারে। কিন্তু মেন হচ্ছে প্রাণায়াম আর যোগার মধ্যে দিয়ে মানুষের শরীর সুস্থ হয়। কেন জানেন তো? এই কথাটা আমি একটা আপনাদের সামনে একটুখানি রাখবো, যে প্রোটেকশন ইজ নট আ সাবস্টিটিউট ফর ইমিউনিটি বুস্টিং। দেখুন, আমি যদি রাস্তায় বাইক নিয়ে বেরোই, আমার সবচেয়ে ভালো প্রোটেকশন হচ্ছে আমার হেলমেট। তাই আমি এই শরীরটা নিয়ে যখন এই প্যান্ডেমিকের সিচুয়েশনে আছি, আমার সবচেয়ে বড় প্রোটেকশন কিন্তু আমার পার্সোনাল ইমিউনিটি। সেটাকে আপনি সাইন্টিফিক প্যারামিটার লিম্ফোসাইট কাউন্ট বলুন, নিউট্রোফিল কাউন্ট বলুন, বা আপনার লাংসের যেটাকে আমরা বলি টাইডাল ভলিউম বা ব্রিদিং ক্যাপাসিটি বলুন, এইগুলোকে খোলা প্রাণায়ামের মাধ্যমে। আমরা যখন প্রাণায়াম করি আমাদের লাংসের ক্যাপাসিটি বেড়ে যায়, অক্সিজেন এক্সচেঞ্জ বেড়ে যায়। আর করোনা ভাইরাসকে দেখা গেছে বেসিক্যালি একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন প্রথম দিকে, পরের দিকে ওটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যায়, মানে আমাদের শ্বাস প্রশ্বাসের ভিতরের অঙ্গের মধ্যে গিয়ে বসবাস করে। তো প্রাণায়াম স্পেশালি টার্গেট করে আমাদের সেই অর্গানকে যেটা কিনা করোনা ভাইরাসের বেসিক অ্যাটাক এরিয়া। আমি আপনাদের সামনে এই কথাটাই বলবো, যে মানসিক দিক থেকে হোক থ্রু প্রাণায়াম, বা শারীরিক দিক থেকে হোক থ্রু রেসপিরেটরি সিস্টেম, যোগা আর প্রাণায়ামের অবদান অনেক, আর যত বলা হয় সেটা কম হবে। ধন্যবাদ। আমি ডক্টর দেবশ্রী নন্দীকে ওনার কথার সূত্র ধরেই একটু জানতে চাইবো যে এই যে প্রাণায়ামের কথা হচ্ছে ঠিক আছে, বুঝলাম, আমরা যারা অ্যাডাল্ট, যাদের বোঝার ক্ষমতা আছে, তারা এই কথাগুলো গুরুত্ব বুঝে আমরা সেভাবে অ্যাক্ট করব। কিন্তু ধরুন যারা বাচ্চারা, যাদের ধরুন স্কুল কলেজ সমস্ত বন্ধ এই লকডাউনের জন্য, তারাও কিন্তু মেন্টাল ক্রাইসিসে আছে। শুধু আমরা যে বড়রা আছি তা নয়, এই যে ছাত্র ছাত্রী, এরাও কিন্তু প্রচন্ডভাবে মেন্টাল ক্রাইসিসে আছে। যেমন একটা 4 বছরের বাচ্চা, তাকে কিনা করতে হচ্ছে অনলাইন ক্লাস, 5 বছরের বাচ্চা তাকে করতে হচ্ছে অনলাইন ক্লাস।
বা তাকে অনলাইন ক্লাস, তাকে আমরা এতদিন শিখিয়েছি ভাই মোবাইলের সামনে তোমরা বসো না, চোখ খারাপ হয়ে যাবে। আবার সেই বাচ্চাটিকে আমরা ফোর্স করছি তোমায় ক্লাস করতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে। তো তার কাছে কিন্তু এটা স্ট্রেসফুল। হয়তো আমরা অভিভাবক যারা, তারা এটা বুঝতে পারছি, এবং আমরা কি হচ্ছে, আমরা পেশেন্স লুজ করছি। পেশেন্স লুজ করে কি হচ্ছে, আমরা চট করে ইরিটেট হচ্ছি, ছোট ছোট ভুল ভ্রান্তিতে আমরা হয়তো তাদের গায়ে হাত তুলছি, এতে বাচ্চার জেদ অনেক সময় আরো বেড়ে যাচ্ছে। এটা আপনারা বিশেষজ্ঞ যারা তারা আরো ভালো বলতে পারবেন। এর থেকে মুক্তি কি আছে? এই যে অনলাইন ক্লাস, তার বিড়ম্বনা, এর থেকে মুক্তি কেন? পড়াশোনাটাও চালাতে হবে, কিন্তু এই সমস্যা থেকেই বা মুক্তি কি আছে যদি একটু বলেন। দেখুন, প্রথমত আমাদের এই জিনিসটা স্বীকার করে বা অ্যাকসেপ্ট করে চলতে হবে যে যতদিন না করোনা প্যান্ডেমিকটা অ্যাকিউট ফেজ থেকে বেরোচ্ছে, আমাদের সোশ্যাল মেকানিজমেই বা ভার্চুয়াল মেকানিজমেই পড়াশোনা চলবে ফার্স্ট, প্রথমত। কোনো সেকেন্ড সলিউশন নেই, কারণ আমাদের ফিজিক্যাল লাইফ ওর মোর ইম্পর্টেন্ট। লাইফের ভ্যালু ইজ মোর দেন ইভেন এডুকেশন, নাম্বার ওয়ান। একটা কম্প্রোমাইজে আমরা আছি যে আমরা ভার্চুয়াল, আমি নিজেও প্রফেসর কলেজের, আমি ভার্চুয়াল ক্লাস নিচ্ছি জুমের মাধ্যমে বা জিও মিটের মাধ্যমে। 2 নম্বর কথা, আপনি যেটা বললেন যে এর জন্য বাচ্চাদের যে স্ট্রেস হবে বা টেনশন হবে, দেখুন আমি একটা কথা এটাতে বলতে চাই। বাচ্চাদের আপনি যদি মনে রাখেন, মানে আমরা যদি দেখি একটুখানি, কোনো একটা অপ্রিয় খাবারও যখন খাওয়াতে চাই, আমরা একটু স্কিলফুলি বাচ্চাকে খাওয়াই। আমাদের মা বাবা যখন, আমরা যখন 4-5 বছর বয়সে হয়, আমাদের মা বাবা আমাদের কিন্তু বলে না রেগে মেগে, এই তোকে উচ্ছে খেতে হবে, খেতেই হবে, একটু স্কিলফুলি খাইয়ে দেয়। বাবা তুমি এখন উচ্ছেটা খেয়ে নাও, এরপরে তুমি চকলেট খাবে বা দাঁত মাজা। ঠিক। আমি এখানে বলবো অভিভাবকদের, এনাদের রোল খুব ইম্পর্টেন্ট। এনারা যেন জিনিসটাকে কম্প্রোমাইজ হিসাবে না দেখে, বরং একটা ইমপ্রেশনেবল বাচ্চা, বাচ্চাদের মাইন্ড ইজ ভেরি ইমপ্রেশনেবল। আপনি যেরকম ভাবে ইমপ্রেশনটা ক্রিয়েট করাবেন ওদের কাছে, সেটাই সেরকম ভাবে গ্রহণ করবে। আপনি যদি দুঃখের সঙ্গে, রাগের সঙ্গে, কমপ্লেনের সঙ্গে বাচ্চাকে বলেন যে কিছু করার নেই, এখন তোকে অনলাইন ক্লাসই করতে হবে, তাহলে কিন্তু বাচ্চাই সেটাকে সেরকম ভাবে গ্রহণ করবে। আর আপনি যদি বলেন বাবা এখন আমরা 7-8 মাস ভিডিও গেমের মতো পড়াশোনা করি, আমরা এখন ওই প্রফেসরটাকেই ছবির মাধ্যমে, সিনেমার মাধ্যমে দেখব, তাহলে কিন্তু বাচ্চার পক্ষে সেটা নেওয়া সহজ। ইট ইজ দ্য স্কিল অফ প্রেজেন্টিং ইট টু দ্য চাইল্ড। আমি সবসময় বলি, আমি প্রফেসর হিসেবে অভিভাবকদের বলি যে আপনার ছেলে মেয়ে যদি অনলাইন ক্লাস নিয়ে ফ্রাস্ট্রেটেড থাকছে, তার কারণ আপনি কিন্তু রিকুইজিট স্কিল দিয়ে সেটাকে প্রেজেন্ট করতে পারছেন। টিচারদেরও রোল আছে যে তাদেরও অ্যাডাপ্ট করতে হবে, পড়াশোনার স্টাইলটা পাল্টে যায়। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। 2 রকমের পড়াশোনা হয়, একটা হচ্ছে তথ্যগত ইনফরমেটিভ, একটা হচ্ছে কনসেপচুয়াল। আমি আমার স্টুডেন্টদের এখন কনসেপচুয়াল কোনো জিনিস পড়াচ্ছি না, কারণ কনসেপচুয়াল পড়ানোটা বেটার হয় সামনাসামনি। আমি তথ্যগত ইনফরমেশন দিচ্ছি। তথ্যগত ইনফরমেশন দিতে আপনি স্কুলে পড়ান, ক্লাসরুমে পড়ান, কি আপনি মোবাইলের সামনে পড়ান, জিনিসটা এক। আর বাচ্চাদের দিক থেকে অভিভাবক যদি জিনিসটাকে একটু হাসি মুখে, বাবা এখন 1 ঘন্টা চলো আমরা সিনেমার মতো তোমাদের টিচারকে দেখি, বাচ্চা কিন্তু আমরা বেশি স্পেস দিই। বাচ্চা আজকালকার যুগে আমি দেখেছি বাচ্চাদের লাইক ডিসলাইক গুলো বেশি ইম্পর্টেন্স পাচ্ছে। বাচ্চাদের লাইক ডিসলাইক বলে কিছু না। আমি ছোট ছোট বাচ্চাদের দেখি, ও না এটা খেতে ভালোবাসে না। বাচ্চাদের খেতে ভালোবাসা না ভালোবাসা আবার কিছু হয় না। আপনি যেরকম ভাবে যে জিনিসটা প্রেজেন্ট করবেন, বাচ্চাকে, আমি ছোটবেলায় আপনি চটকে আলু সেদ্ধ ভাত দেবেন, বাচ্চা খুশি হয়ে সেটাকে আস্তে আস্তে ভালোবাসে। তো অনলাইন ক্লাস আজকে যে বাচ্চারা পাচ্ছি, তাদেরকে গ্রহণযোগ্য করে তোলা মা বাবাদের, অভিভাবকদের কাজ, সুন্দর করে প্রেজেন্ট। আমি তো মনে করি এটা উল্টো, বাচ্চাদের পক্ষে কত বেশি। দেখুন আমরা যখন স্কুলে ছিলাম আমরা ওয়েট করতাম যে কখন সামার হলিডে পড়বে, কখন আমাকে স্কুলে যেতে হবে না। এখন বাচ্চাদের কাছে এটা একটা হানিমুন পিরিয়ড। তার সঙ্গে যদি পড়াশোনাটা একটু গ্রহণ করে নিতে পারে, এটা কোনো নেগেটিভ চিজ। এটা মা বাবারা বরং আমার মনে হয় একটু বেশি ইস্যু ক্রিয়েট করছেন। সেদিক থেকে দেখতে গেলে ইস্যুটা করার দরকার নেই। আমি জানি মা বাবাও চাইবে যে বাচ্চারা স্কুলে যাক, স্কুলের একটা আলাদা ফাংশন আছে, কিন্তু সঙ্গে সঙ্গে বাচ্চাদের অ্যাকসেপ্ট করিয়ে, বাচ্চাদের প্রাণ আগে, বাচ্চাদের ইমিউনিটি অনেক কম, বাচ্চাদের প্রাণটাকে প্রিজার্ভ করে অনলাইনটাকে সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেন বাচ্চাদের। থ্যাংক ইউ। আচ্ছা, আমি মানে কৃতজ্ঞ আপনি এত সুন্দর করে বোঝালেন ডক্টর দেবশ্রী নন্দী। আপনার কাছে আমরা ঘুরে আসছি, তার আগে একটু ডক্টর অরবিন্দ ব্রহ্মর কাছে একটা ছোট্ট প্রশ্ন আমার আছে, এই পরিপ্রেক্ষিতেই মাথায় এলো। সেটা হচ্ছে ডাক্তারবাবু, এই যে আমাদের যারা অলরেডি মনোরোগ চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন, ওষুধ নিচ্ছেন যারা আছেন আর কি, তা তাদের উদ্দেশ্যে মানে এটা আমার প্রশ্ন যে তারা যে মেডিসিন গুলো জেনারেলি আপনারা প্রেসক্রাইব করেন, শোনা যায় সব সময় হয়তো মার্কেটে এই মুহূর্তে এই লকডাউন পিরিয়ড যেখানে দীর্ঘায়িত হচ্ছে সেখানে অ্যাভেলেবেল থাকছে না, এবং সেগুলো উইদাউট প্রেসক্রিপশন সবসময় পাওয়া যায় না। তো সেক্ষেত্রে তাদের চিকিৎসাটা কিভাবে চলছে, মানে যারা অলরেডি
চিকিৎসার মধ্যে আছে, কারণ তারা তো আরো স্ট্রেসের মধ্যে আছে আশা করি, যদি একটু বলেন ডক্টর ব্রহ্ম। হ্যাঁ, এটা বলছি। তার আগে জাস্ট একটাই কথা, আগের প্রশ্নটা সূত্র ধরে আমি একটু জাস্ট বলতে চাই হ্যাঁ হ্যাঁ প্লিজ যে বলুন please। যেটা ডক্টর দেবর্ষী বললেন, খুব ভালো বললেন উনি, মানে অ্যানালিসিসটা খুব ভালো করলেন। আমরা তার সাথে আরেকটা জিনিস যেটা দেখছি, যে একটা বড় প্রবলেমের এখন জায়গা হয়ে গেছে বাচ্চাদের জন্য, যে বাবাও বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করছে, মাও সারাদিন বাড়িতেই রয়েছে, ফলে তারা এত নজরদারি বাচ্চাদের ওপর করছে যে এতদিন ধরে বাচ্চারা যে কিছুটা নিজস্ব স্পেস পেত, সেই স্পেসটা তারা পাচ্ছে না। এইটা বাচ্চাদের কাছে একটা বড় সমস্যা হয়ে গেছে, যেটা আমরা সেই বাচ্চাদের যখন দেখছি তারা এসে বলছে সারাক্ষণ, বাবা বলছে এই এখন পড়তে বস, মা বলছে এই তুই ওটা করছিস কেন, এটা করিস না, এই ব্যাপারটা। এবং আমরা পেরেন্টসদেরকে বারবারই সেটা বলছি যে আপনারা বাড়িতে আছেন বলে এইভাবে সবসময় নজরদারিটা করবেন না। কিছুটা স্পেস আমাদের বড়দেরও যেরকম প্রত্যেকদিন কিছুটা নিজস্ব স্পেস দরকার হয়, সেই স্পেসটা কিন্তু একটা বাচ্চারও দরকার, কারণ বাচ্চাটা তো 4 বছর 5 বছর 8 বছর যতই বয়স হোক, এতদিন তো সেই রুটিনে সে অভ্যস্ত ছিল। আজকে রাতারাতি সেটা চেঞ্জ করা সম্ভব না। আর 2 নম্বর যেটা আমরা বারবার গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি গুলো, যে প্রত্যেক বাচ্চাকে এইটা, যেটা ডক্টর দেবশ্রী বললেন যে এই সময় প্রচুর টাইম আছে, সুতরাং একটা বাচ্চাকে আমি যদি, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ লিখতে ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে, আমি তার ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি গুলোকে আমরা তো ডেভেলপ করাই। সবাইকে আইনস্টাইন হতে হবে তার তো দরকার নেই, অন্যান্য বিভিন্ন শাখা রয়েছে যেখানে হয়তো দেখা যাবে সেই বাচ্চাটা অনেক বড় হবে। আচ্ছা, এইবারে আসি আপনার যে প্রশ্নটা করলেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে আমাদের পুরনো যারা মানে অলরেডি নোন কেস অফ সাইকিয়াট্রিক যাদের, তাদের কি হবে ওষুধের ব্যাপারটা। তো এটা নিয়ে প্রথম দিকে ডেফিনেটলি একটুখানি আমাদেরও চিন্তা ছিল, কারণ এখন তো আপনারা জানেন যে এই সাইকোট্রপিক ড্রাগস গুলোকে উইদাউট প্রেসক্রিপশন দেওয়া হয় না, এটা লাস্ট 3-4 বছর ধরে গভর্নমেন্ট থেকে নিয়ম হয়ে গেছে। থ্যাঙ্কস টু আওয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং যে এই 26শে মার্চে তারা আমাদের মেডিকেল কাউন্সিল থেকে একটা তারা ইস্যু করেছে ফর টেলিমেডিসিন প্র্যাকটিস ইন ইন্ডিয়া। ফার্স্ট টাইম এটাকে লিগালাইজ করা হয়েছে 26 মার্চ 2020 তে এই অর্ডারটা বেরিয়েছে। ফলে আমরা এখন যেটা করছি, ধরুন যারা আমাদের দূরের পেশেন্ট, আমি কলকাতায় প্র্যাকটিস করছি, আজকে নর্থ বেঙ্গল থেকে যে পেশেন্ট আসতো, মেদিনীপুর থেকে যে পেশেন্ট আসতো, তারা আসতে পারছে না, তারা আমাদের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে যোগাযোগ করে নিচ্ছে। আমরা তাদেরকে অনলাইনে প্রেসক্রিপশন পাঠিয়ে দিচ্ছি, তারা সেইটা দোকানে দেখিয়ে তারা ওষুধটাকে কিনে নিতে পারছে। আমাদের কলকাতার পেশেন্ট বা কলকাতার আশেপাশের অঞ্চলের পেশেন্টদের ক্ষেত্রে আমরা তাই করছি। আর একদম ধরুন প্রথম দিকটাতে সেই সময় একটু হয়তো ওষুধপত্রের ক্রাইসিস হয়েছিল, কিন্তু অন্তত লাস্ট 1-1.5 মাস আমি বলতে পারি যে আমাদের দিকে যে ওষুধগুলোর এখন অ্যাজ সাচ কোনো ক্রাইসিস নেই। ব্যাপারটা হচ্ছে একটাই সমস্যার জায়গা, সেটা হচ্ছে যে প্রেসক্রিপশনের ডেট ওভার হয়ে গেলে বেশিরভাগ জায়গাতে মেডিসিনের দোকানদারেরাই দিতে চান না। সেটা একদিকে ভালো, কারণ তারা গভর্নমেন্ট অর্ডারটা ফলো করেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ধরুন এখন যদি যে মানুষটা একটা খুব প্রত্যন্ত অঞ্চলে, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে, পাথর প্রতিমা সাগর, সেখান থেকে আমাকে দেখায়, তারা আজকে অনলাইন ফেসিলিটি পাচ্ছে না। সেখানে আমি তাদের বলছি, বাবা তুমি ওই দোকানে চলে যাও, আমি দোকানদারকে ওভার ফোন শুনে নিচ্ছি কি কি ওষুধ আছে, পেশেন্ট কেমন আছে শুনে নিলাম, আমি তাকে বলে দিচ্ছি যে ওষুধগুলো দিয়ে দাও। এটা মানে এখনকার এই বিশেষ পরিস্থিতির জন্য আমাদেরকে এইটুকুনি মডিফিকেশন করে নিতে হচ্ছে, কারণ তাছাড়া আমাদের এগুলো তো ক্রনিক ইলনেস, আমাদের ওষুধগুলো দুম করে যদি বন্ধ হয়ে যায়, আজকে সেটা ডিপ্রেশন হোক, অ্যাংজাইটি হোক, আর সিজোফ্রেনিয়া হোক বা মুড ডিসঅর্ডার হোক, তাহলে পেশেন্টের রিল্যাপস হলে এই পরিস্থিতিতে সেটা আরো খারাপ হয়ে যাবে, বাড়ির লোকের পক্ষে ট্যাকেল করা সম্ভব না। তো আমরা সেইভাবে জিনিসটা মডিফাই করেছি। কিন্তু আমি আবারও থ্যাঙ্কস দেবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আমাদের মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াকে, যে এই টেলিমেডিসিনকে ফার্স্ট টাইমের জন্য আপনার ইন্ডিয়াতে লিগালাইজ করা হয়েছে, এবং এতে মানুষের দারুণ উপকার হয়েছে, দারুণ উপকার হয়েছে। ধন্যবাদ। ডক্টর ব্রহ্ম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে বোঝালেন, যারা চিকিৎসারত, যারা মনোরোগ চিকিৎসারত, তাদের কাছে ডেফিনিট এর থেকে একটা পরিষ্কার ক্লিয়ার মেসেজ যাবে যে কি হবে না আগামী দিনে, কিভাবে চিকিৎসা তারা চালাতে পারবে, এবং এই নিয়ে খুব একটা চিন্তারও কিছু নেই। যে সংশয়টা আমাদের ছিল আপনি খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিলেন। কিন্তু এবার আমি ফিরে আসতে চাইবো ডক্টর জয়ন্ত কুমার রায়ের কাছে, মাননীয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। ডাক্তারবাবু, আপনাকে যে প্রশ্নটা এই মুহূর্তে করব সেটা হচ্ছে, এতক্ষণ তো আমরা আলোচনা করছিলাম যে এই একটা প্যান্ডেমিক সিচুয়েশন, তাতে আমরা প্রত্যেকে মানে আতঙ্কিত, একটা শঙ্কার কালো মেঘ আমাদের চারপাশে ঘুরছে। এই অবস্থায় আমরা ডাক্তারবাবুরা যেরকম বললেন, ডক্টর দেবশ্রী নন্দী বললেন, ডক্টর অরবিন্দ ব্রহ্ম বললেন, যে আমরা নিজেদেরকে কিভাবে বিজি রাখবো, একটু ভালো সময় কাটাবো, মনটা ভালো রাখবো, মনটাকে ভালো রাখতে হবে, মনের সুস্থতা দরকার, সব বুঝলাম। কিন্তু পুরোটাই, বেশিরভাগটাই দেখা যাচ্ছে যে ইন্টারনেট নির্ভর, অনলাইন নির্ভর, সোশ্যাল মিডিয়া নির্ভর,
বা আদার্সও অবশ্যই রাস্তা উনি দেখিয়েছেন, ওনারা দেখিয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক ভাইরা যারা হয়তো শুধু চেন্নাইয়ে কাজ করতেন, বোম্বেতে কাজ করতেন, হয়তো সোনার কাজ করতো, হাতের কাজ করতো, গ্রাম বাংলার একদম মেদিনীপুর, বীরভূম, উত্তরবঙ্গের একদম মানে একদম প্রত্যন্ত গ্রাম থেকে যাওয়া যে ভাইগুলো, তারা তো আজকে গ্রামের বাড়িতে বসে আছে ঘরবন্দি অবস্থায়। তাদের না আছে রুটি রোজগারের ঠিক, না আছে তাদের কোনো ভবিষ্যৎ এই অবস্থায় দেখতে গেলে। তো সেক্ষেত্রে তাদেরও তো সাংঘাতিক একটা মেন্টাল স্ট্রেস, এবং মানে কিভাবে খাবে তারা জানে না। তাদের জন্য কি ধরনের মানে প্রেসক্রিপশন, আই উড সে প্রেসক্রিপশন, মানে কি ধরনের অ্যাডভাইস আপনি করবেন তাদের, তাদের এই মেন্টাল ইলনেস থেকে কিভাবে তারা বেরিয়ে আসবে? কারণ তারাও অবসাদগ্রস্ত, তারাও সুইসাইড প্রোন, তারাও অন্য কিছু করে ফেলতে পারে। তাদেরকে কিভাবে মানসিকভাবে চাঙ্গা করা যায়, যদি একটু দু এক কথা বলেন ডাক্তারবাবু। দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে আমাদের যে আত্মনির্ভর ভারত এবং তার আগে যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার কথা ঘোষণা করেছেন, এটা আপনারা জানেন। এবং এক্ষেত্রে বলা আছে যে সমস্ত প্রবাসী শ্রমিক যারা বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য কিন্তু এবার 100 দিনের কাজ, যেটা MGNREG এর যে কাজটা, সেটা কিন্তু 50% বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে যে এদেরকে ওই কাজগুলো দিতে। তাহলে তো সেক্ষেত্রে আমার মনে হয় তারা যদি ঠিক এই কাজগুলো যদি তারা ইনভলভ হয়ে যায়, তাহলে তাদের রুটি রোজগারের যে সমস্যাটা অনেকটাই কমে যাবে। এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি আছে। আর বলবো, আর অন্যান্য ক্ষেত্রে নিজেদের যে সমস্ত স্কিল তারা বাইরে এতদিন করে এসছেন, এগুলো আমাদের হয়েছে এতদিন ধরে, যেগুলো আত্মনির্ভর ভারতের মাধ্যমে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমাদের নিজের জায়গায় লোকাল প্রোডাক্টকে আমার এমফ্যাসিস দিতে হবে, ভোকাল ফর লোকাল প্রোডাক্টস টু মেক ইট গ্লোবাল। এখন আমাদের অপরচুনিটি আছে বাড়িতে বসেও অনেক রকম কাজ করার। যে সমস্ত আমার লোকালি যে সমস্ত কাজ আছে, যেমন ধরুন আমি যদি বলি আমার বাড়ি যেখানে, সেটা হচ্ছে লাটাগুড়িতে যারা বেতের কাজকর্ম করে তারা কিন্তু দেশের বিভিন্ন কর্নারে চলে যায়, সেখানে গিয়ে তারা কাজ করে। কিন্তু whereas আমার লাটাগুড়ির লোক, যদি লাটাগুড়িতেই যেহেতু বেত অনেক পাওয়া যায় বা সহজ হয়, আসাম থেকেও পাওয়া যায়, সুতরাং তারা যদি কাজগুলো করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা যেমন স্বাবলম্বী হবেন, আবার নিজের জায়গায় নিজের প্রোডাক্টের নিজের জায়গায় এস্টাবলিশ করতে তার সুবিধা হবে, কারণ সে ওটাতে স্কিল্ড। আবার ধরুন এখন নতুন এই আত্মনির্ভর ভারতে আরেকটা জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে যে আগে বলা হতো যে তাদের লোকাল মার্কেটিং, অর্থাৎ মার্কেটিংটা কনফাইন ছিল পার্টিকুলার কোনো মার্কেটে। যেমন ধরুন আমি এক্সাম্পল দিলাম, ধরুন বাঁশের কাজ, কোন একটা, এই বাঁশের কাজটা কোনো একটা কলকাতাতেই, ধরুন কলকাতায় কোনো একটা শিল্প মেলাতে বা এখানে কোনো বাণিজ্য মেলাতে, সেখানে গিয়ে তাকে প্রদর্শনী করার সুযোগ থাকছে। তাহলে প্রদর্শন করার যখন সুযোগ থাকছে, তখন ওখানকার কলকাতার মানুষ বা শিলিগুড়ির মানুষ বা কোনো শহরের মানুষ যেখানে গেল, সেই জায়গাটায় কনফাইন থাকলো যে সেগুলো বিক্রি করার ক্ষেত্রে। এবার তাতে কি হচ্ছে যে মার্কেটটা কিন্তু ছোট হয়ে আছে। অর্থাৎ যেই জায়গাটায় ওই অনুষ্ঠানটা করা হলো বা যেখানে বাণিজ্য মেলাটা যেখানে করা হলো, সেখানকার লোকই সেগুলো নিতে পারলো, কিন্তু বাইরে সেগুলো বিক্রি করা সম্ভব হলো না। কিন্তু এখন মার্কেটিং এর ব্যবস্থা করা হচ্ছে। তার মানে সে নিজের যে প্রোডাক্টটাকে সে কিন্তু অনলাইনের মাধ্যমে বা মাধ্যমে, মানে ওয়েবসাইটের মাধ্যমে সে কিন্তু তাকে দেখাতে পারবে, এবং দেখিয়ে সে কিন্তু একটা ইন্টারন্যাশনাল মার্কেটে তার নিজের যদি কোয়ালিটি সম্পন্ন যদি তার জিনিস হয়, দ্রব্য যদি হয়, তাহলে তার একটা ভালো দাম কিন্তু সে পাবে। অর্থাৎ তাকে বাইরে যেতে হবে না, সে নিজের জায়গাতে থেকেই সে ভালো কাজ করতে পারবে। এবং বিশেষ করে এমএসএমই তে আপনারা জানেন যে এবার 3 লক্ষ কোটি টাকার একটা, মানে যে 20 লক্ষ কোটি টাকার যে প্রোগ্রামটা, তার মধ্যে 3 লক্ষ কোটি টাকা কিন্তু এমএসএমইর জন্য ব্যবস্থা করা হয়েছে এই প্রধানমন্ত্রীর এই যে আত্মনির্ভর ভারতের মাধ্যমে। সেক্ষেত্রে এরা কিন্তু সেই হেল্প গুলো পেতে পারেন, এটা আমার মনে হয়। আর এমনি অন্যান্য যারা যদি বাইরে থেকে এসছেন, দেখুন
আমার এটাও মনে হয় যে তারা যখন বাইরে ছিলেন তখন তারা ফ্যামিলি থেকে দূরে ছিলেন। আজকে তারা সুযোগ পেয়েছেন বাড়ি থেকে আসার। এতদিন ধরে তারা বাইরে যখন ছিলেন তারা তখন হয়তো তাদের ইনকামটা হয়েছিল, হয়তো অর্থনৈতিকভাবে অনেক তারা ভালো স্বাচ্ছন্দ্যে কাটিয়েছেন, কিন্তু এই যে বাড়িতে সবার সাথে থেকে একসাথে থাকার এই অপরচুনিটিও কিন্তু তাদের কাছে একটা বড় অপরচুনিটি, যার জন্য তারা ছুটে ছুটে তারা এসছেন। দিনে তাদের একসাথে থাকাও কিন্তু জরুরি, এবং সেক্ষেত্রে তারা নিজেদেরকে যেমন ভালো রাখবেন, অর্থাৎ এই যে সোশ্যাল ফিজিক্যাল ডিস্টেন্সিং এর যে আগে যেটা হয়েছিল ন্যাচারালি, সেটা কিন্তু আবার তাদের ডিস্টেন্সিংটা কমে গেল, অর্থাৎ পরিবারের সাথে থাকার সম্ভাবনাও তাদের যেহেতু বেড়ে গেছে, পরিবারের অন্যান্য সদস্যের সাথে তার কিন্তু রিলেশনশিপটা, বন্ডিংটা আরো বেড়ে গেছে। সেই সুযোগটা যেন সে গ্রহণ করে, এটাই আমার বলার। অসংখ্য ধন্যবাদ ডক্টর জয়ন্ত কুমার রায়কে এত সুন্দর করে মানে একটা সমস্যার সমাধান তো অবশ্যই বলবো, এবং আমাদের পরিযায়ী শ্রমিক ভাইরা যদি তারা কেউ দেখছেন এই প্রোগ্রামটা, বা তাদের কাছে যদি আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পারি যে কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তাদের সরকার এবং কেন্দ্রের সরকার এবং যৌথভাবে সবাই মিলে কিভাবে তাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে আগামী দিনে পথ দেখাবে, কিভাবে তাদের রাহত পৌঁছে দেওয়া যাবে, কিভাবে তারা আগামী দিনে তাদের জীবন জীবিকা নির্বাহ করবে, তার একটা পথ, একটা রূপরেখা আমরা পেলাম ডক্টর রায়ের কাছ থেকে। এইবার আমার শেষ প্রশ্ন, আমি এই আলোচনার একদম শেষের দিকে আমরা এসে পৌঁছেছি, আমরা শেষ প্রশ্ন আমি এবার ডক্টর অরবিন্দ ব্রহ্মকেও করব এবং ডক্টর দেবশ্রী নন্দীকেও করবো যৌথভাবে। প্রথমে আমি ডক্টর ব্রহ্মকে অনুরোধ করব যদি আমার এই ছোট্ট কোয়ারিটা যদি একটু আমাদের আলোকপাত করেন। সেটা হচ্ছে, আমি একটা বিষয় নিয়ে খুব যে এই যে সতর্কতা আমাদের প্রত্যেককে রাখতে হবে, আমরা মাস্ক পরবো, হাত ধোবো ইত্যাদি সমস্ত ধরনের সতর্কতা আমাদের রাখতে হবে, এটা তো বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে সতর্কতা রাখতে রাখতে কোথাও আমরা চুচিবাই হয়ে যাচ্ছি, কোথাও যেন মনে হচ্ছে না আমার একটু গলাটা চুল করছে, আমার গলাটা ব্যথা করছে, শুনেছি পাড়ায় কোথাও একটা করোনা পেশেন্ট পাওয়া গেছে পজিটিভ, সেই জন্য আমার মনে হচ্ছে আমার যেন গাটা একটু জ্বর করছে। এই যে সতর্কতা, অধিক সতর্কতা, এর থেকে একটা প্যানিক সিচুয়েশন হচ্ছে। তো এই ব্যালেন্সিংটা আমরা কিভাবে করব, যে কোথায় সতর্কতাটা কতটা রাখবো আমরা, সেটা যেমন ইকুয়ালি ইম্পর্টেন্ট, বাট উই শুড নট বি প্যানিকড অ্যাজ ওয়েল। তো এই ব্যালেন্সিংটা আমরা কিভাবে করব যদি একটু বলেন। আশা করি অনেকেই এই সমস্যায় ভুগছেন, যারা অডিয়েন্সে আছেন তারাও নিশ্চয়ই এই ধরনের সমস্যা ফেস করছেন প্রতিদিন। তো ডাক্তারবাবুরা যদি আমাদের একটু এই বিষয়ে আলোকপাত করেন, একটু টিপস দেন, তাহলে আমরা আশা করি সবাই উপকৃত হব। প্রথমে ডক্টর ব্রহ্ম, আপনার অ্যাঙ্গেল থেকে একটু জানতে চাইবো প্লিজ। হ্যাঁ, এইটা তো এখন আমরা প্রচুর পাচ্ছি, তার কারণ ধরুন এই যে বিভিন্ন টেলিমেডিসিনের যে ফ্রি টেলিমেডিসিন লাইনগুলোতে আমি আছি, হেল্পলাইন গুলোতে, সেখানে তো প্রথম দিকে প্রচুর পাচ্ছিলাম, এখন হয়তো একটু নাম্বারটা কমেছে, কারণ এখন ধরুন সচেতনতা তো বাড়ছে। আসলে মুশকিল হচ্ছে কি যে ওই রাইট ইনফরমেশনটাকে কালেক্ট করা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের যেরকম একটা প্যান্ডেমিক চলছে না, তার পাশাপাশি একটা ইনফোডেমিকও চলছে, যে আজকে সোশ্যাল মিডিয়াই বলুন আর আপনি নিউজ চ্যানেল বলুন, নিউজ পেপার বলুন, সব জায়গাতে এত কিছু বলা হচ্ছে, এবং তার মধ্যে এত সাইন্টিফিক পরিভাষা, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষা ব্যবহার করা হচ্ছে, যেগুলো সাধারণ মানুষ বুঝতে পারছে না। এবং অনেক কনফ্লিক্টিং নিউজও আমরা দেখছি। একটা নিউজ চ্যানেল বলছে যে ফ্রিজের মধ্যে থেকে করোনা অ্যাটাক করবে, আরেকটা টিভি চ্যানেল পরের দিন বলছে না, ফ্রিজের মধ্যে থেকে করোনা অ্যাটাক করবে না। সাধারণ মানুষ কনফিউশনে পড়ে যাচ্ছে, তারা আমাদেরকে ফোন করে বলছে ডাক্তারবাবু কি করবো বলুন। তো আমরা বারবারই একটা যেটা বলছি সেটা হচ্ছে যে রাইট ইনফরমেশনটা নিতে হবে। এবারে ব্যাপার হচ্ছে যে ওই যে সূচিবায়ুর যে ব্যাপারটা বললেন, আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটা ওসিডি, সেটা সার্বিকভাবে এটা একটা ফ্যামিলিগত একটা হেরিডিটারি ইলনেস, কিন্তু তার মধ্যে একটা লার্নেড বিহেভিয়ারও থাকে, যেহেতু এটার বেসলাইনটা মানে বটম লাইনটা হচ্ছে একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, মানুষ লার্নও করে। তো এই পরিস্থিতিতে এটা ঘটনা যে ধরুন যারা ওই ভালনারেবল পপুলেশন, যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে ওসিডি, তাদের মধ্যে কিন্তু ওসিডি ডেভেলপ করতেই পারে। তো সেক্ষেত্রেও আমরা তাদেরকে সেটাই বলছি যে তোমরা ওই যেটা একটু আগে ডক্টর দেবশ্রীও বলছিলেন যে ওই যোগা প্রাণায়াম এগুলো করে যতটা মাইন্ড রিল্যাক্সেশন রাখা যায়, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করে করা যায়। তাছাড়া আমরা যেরকম ধরুন এই ফ্রি টেলিমেডিসিন হেল্পলাইনে কনসালটেশন গুলো দিচ্ছি, সাইকোলজিস্টরাও দিচ্ছেন, সেইভাবে তাদেরকে অ্যাংজাইটি কন্ট্রোল করা।
যদি তারপরে না হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সাথে তাকে পরামর্শ করতে হবে, যাতে অল্প কিছু দিনের জন্য একটুখানি হয়তো সে অ্যান্টি অ্যাংজাইটিক ওষুধ খেলো বা অ্যান্টি অবসেসিভ ওষুধ খেলো, তাহলে তার এই অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করে দেওয়া যাবে। আর যেটা বলছেন ওই পাড়ার লোকের করোনা, বা ওই যেটা ডক্টর রায় একদম শুরুতে বলছিলেন যে ওই প্যারানোইয়ার ব্যাপার, যে এটা অনেকের মধ্যেই হচ্ছে, কারণ টিভিতে এতে সারাক্ষণই মানুষের আলোচনা, আলাপ আলোচনা সবার মধ্যেই তো এটা রয়েছে। সবার মধ্যে একটা ভয় কাজ করছে যে এই বুঝি আমি ইনফেক্টেড হয়ে গেলাম। তো সেইখান থেকেও বেরোবার রাস্তাটা হচ্ছে যে আমাকে আমার কমন সেন্সটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি যদি যে সতর্কতাগুলো রয়েছে সেগুলোকে যদি আমি ঠিক ঠিক করে মেনটেন করে চলতে পারি, তারপরে যে হবে না 100% গ্যারান্টি কেউ দিতে পারে না, কিন্তু চান্সেসটা অনেক কম। আর 2 নম্বর কথা যেটা আমরা বারবার করেই বলতে চাইছি, যেটা একদম শুরুতে ডক্টর পার্থ মিত্র বলছিলেন, যে আমাদের যে টোটাল আক্রান্ত ভারতবর্ষে তার নাম্বারটা তো যথেষ্ট কম সারা পৃথিবীর তুলনায়, আর ডেথ রেটও তো 3% নিচে, প্রায় 2.5% কাছে এখন। সুতরাং আক্রান্ত হলেই যে আমার একটা খারাপ কিছু হবে তা তো নয়। 80% অ্যাসিম্পটোমেটিক থাকছে, সে জানতেই পারে না সে আক্রান্ত হচ্ছে। এই মেসেজগুলো আমরা যত মানুষের কাছে দিতে পারবো, মানুষের মধ্যে কিন্তু এই অহেতুক অ্যাংজাইটি, প্যানিক সেগুলো কিন্তু কমে যাবে। অসাধারণ বললেন ডাক্তারবাবু, কারণ আপনার এই মূল্যবান পরামর্শ ডেফিনেটলি প্যান্ডেমিক হয়তো বন্ধ করতে পারবে না, প্যানিক কিছুটা হলেও ডেফিনেটলি কমাবে। তো আমি মানে এই আপনার উত্তরের রেস ধরেই আমি ডক্টর দেবশ্রী নন্দীর কাছে যেতে চাইবো। আমার ডক্টর দেবশ্রী নন্দীকে অনুরোধ এই বিষয়টা একটু বলা, একটু অন্যভাবে বলা, যে এই যে সজাগ থাকা, আমরা সজাগ থাকবো আবার প্যানিকও হব না, দ্যাট ইজ এ ভেরি থিন লাইন। তো এই সজাগও থাকবো, প্যানিকও হব না, এই ব্যালেন্সিংটা করার জন্য যদি আপনার থেকে কোনো টিপস আমরা পাই, যারা অডিয়েন্স আছে তারা যদি কোনো টিপস পাই প্লিজ। এটা এই ক্ষেত্রে একটা খুব মূল্যবান একটা জিনিস যেটা আমাদের জীবনে আনতে হবে হচ্ছে একটা, দেখুন, প্যানিক, নেগেটিভিটি, চিন্তা, অ্যাংজাইটি, আমরা মনে করি তার একটা কোনো বেসিস আছে বা ফাউন্ডেশন আছে, সেখান থেকে আমরা সেটাকে বাড়াই। সেটা কিন্তু অ্যাকচুয়ালি না। আমরা যদি দেখি এগুলোর পিছনে কোথাও না কোথাও মানুষের জীবনের মস্তিষ্কটা যত খালি থাকবে, মানে যত আইডল থাকবে, তত সেগুলো কিন্তু বাড়ে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যেমন এনজিওর সঙ্গে যুক্ত থাকি, এই যে আমফান হলো, আমফানটা তো করোনার মধ্যেই হলো। আমফানের পরে যখন মানুষ রিলিফ ওয়ার্কে যুক্ত হলো, রিলিফ কাজে, তাতে কিন্তু যারা এই রিলিফ কাজে যুক্ত হলো, আমি সারপ্রাইজিংলি দেখলাম ওই কদিনের জন্য করোনা থেকে কিন্তু মানুষের মনটা যদি অযথা প্যানিক থেকে সরে আসতে, সেখান থেকে আমি একটা লেসন শিখলাম যে আমাদের মনটাকে কোনো একটা মিশন, সেটা পার্সোনাল মিশন হোক বা সোশ্যাল মিশন হোক, মিশন মানে একটা কিছুর সঙ্গে যুক্ত করে রাখতে। যেমন আমি আমার স্টুডেন্টদের বলি যে তোমরা এখন নেক্সট 70 ডেজ বা 60 ডেজের একটা শিডিউল বানাও, নিজের জীবনে কি চেঞ্জ আনতে চাও। যেমন কিনা কি নতুন ওয়ার্কআউট প্ল্যান বানাতে চাও, আজকাল ইউটিউবে ওয়ার্কআউট প্ল্যান আছে, বা যেমন কিনা তুমি নতুন কি কি ভিডিওস দেখতে চাও, ইভেন নেটফ্লিক্সেও খুব ভালো ভালো ভিডিও পাওয়া যায়। পয়েন্টটা হচ্ছে আমার মাইন্ডটাকে আমি যত একটা পজিটিভ গোল বা মিশনের সঙ্গে যুক্ত করে রাখবো, তত আমার মনের মধ্যে এই কনস্ট্যান্ট নেগেটিভিটি কিন্তু ঢুকতে পারে। একটা খুব স্কিলফুল অ্যাপ্রোচ। হয়টা কি, একটা মানুষের যখন কোনো দিশা নেই বা ভিশন নেই বা মিশন নেই, তখন সে বসে বসে আজকে ইউটিউব খুলবে 1 ঘন্টা ফেসবুক খুলবে, একজনকে ফোন করে বলবে জানিস তো আমার পাড়ায় এটা হয়েছে। স্পেশালি ফর ওয়ার্কিং প্রফেশনালস অ্যান্ড ইয়াং পিপল, ওল্ড এজ দিয়ে একটা অন্য চ্যালেঞ্জ, টোটালি ডিফারেন্ট। জেরিয়াট্রিক পপুলেশনের চ্যালেঞ্জ পুরো আলাদা। কিন্তু যারা কিনা জেরিয়াট্রিক এখনো হয়নি, মানে 70 বছরের নিচে, আমাদের কিন্তু একটা মিশন নিয়ে এগোতে হবে জীবনে, যে আমি আমার জীবনকে কি করে ইমপ্রুভ করতে পারি। আর সঙ্গে যেটা অরবিন্দ বাবু বললেন, একটা কমন সেন্স অ্যাপ্রোচ নিয়ে, যে আমি যখন বাড়ি থেকে বেরোবো আমি মাস্ক পরে থাকবো, মাস্ক যেন নাক কভার করে থাকে, স্যানিটাইজ করে থাকবো, নিজের ইমিউনিটি বাড়াবো, সেটা কিছু সাপ্লিমেন্ট দিয়ে হোক আর কিছু যোগা প্রাণায়াম দিয়ে করে হোক। দেখবেন অটোমেটিক্যালি যখন একটা পজিটিভ জিনিসের সঙ্গে যুক্ত থাকি আমরা, যেমন কিনা ফর এক্সাম্পল ওয়েট লস প্রোগ্রাম বা ফিটনেস প্রোগ্রাম বা এরোবিক্স অনলাইন ক্লাস বা যোগা বা কোনো একটা রিসার্চের মধ্যে, এখন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। মার্চ মাসে হার্ভার্ড ইউনিভার্সিটি 72খানা অনলাইন ফ্রি কোর্স ছেড়েছিল পৃথিবীতে, 72 অনলাইন ফ্রি কোর্সেস। তার মধ্যে একটা কোর্স ছিল অন উপনিষদস, হার্ভার্ড ইউনিভার্সিটি। এবং আমার একজন বন্ধু সেই কোর্সটা করেছে। ইট ওয়াজ আ 14-day কোর্স অন উপনিষদস।
এত সুন্দর 4 ঘন্টা করে করে ভারতীয় তথ্যকে ভেঙে ভেঙে এক্সপ্লেন করা, বলছি না হার্ভার্ড থেকে করতে, কিন্তু আজকাল অনলাইনে সেটা পৌঁছে দেওয়া যায়। এতে কি হয় না, মানুষের মন এসবের থেকে, প্যানিক থেকে দূরে। না হলে ওই সকালবেলা একটা আনন্দবাজার হোক, এই সময় হোক, বর্তমান হোক, তারপরে টিভি চ্যানেল হোক, আর তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো হোক, মেন্টালি আপনি যদি নেগেটিভিটিকে বার্জ করতে দেন, বারবার একটা দরজায় যদি বারবার ধাক্কা মারে, আপনি যতই খিল লাগান, দরজাটা কিন্তু একদিন ভেঙে যাবে। তখন প্যানিক চলে আসবে। প্যানিক আসে যখন মানুষের কোনো দিশা নেই। যেমন দেখুন এই চায়নার জন্য যেটা হচ্ছে, আমাদের ভারতীয় এখন একটা ন্যাশনালিজমের মোমেন্ট, এই মোমেন্টটা একটা খুব ইম্পর্টেন্ট মোমেন্ট আমাদের দেশের জন্য। মানুষের চিন্তা ওইদিকে যাক, মানুষ এসব নিয়ে ভাবুক, নিজের সতর্কতা মেনটেন করে। যদি চিন্তা করতে হয় না, আমি একটা ছোট্ট কথা দিয়ে শেষ করবো। গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের একটা কথা আমার খুব ভালো লাগে। উনি বলেন, যদি চিন্তা করতে হয় তাহলেও বড় চিন্তা করো। আমার পৃথিবীর কি হবে, আমার দেশের কি হবে, আমার ধর্মের কি হবে, আমার সমাজের কি হবে, তা নাকি আমার নাকের কি হবে, আমার দাঁতের কি হবে, আমার ভাইরাসটার কি হবে, আমার পর্দার কি হবে। চিন্তা যখন বড় মাপের হয়ে যায়, সেই চিন্তাটাও আনন্দে পরিবর্তন হচ্ছে। আমরা এই মুহূর্তে বিভিন্ন চ্যালেঞ্জ, করোনা ইজ ওয়ান অফ দেম। যত আমাদের অ্যাটেনশনটা পার্সোনাল লাইফ, আমার ফ্যামিলি, আমার স্বাস্থ্য, আমার কাশি, আমার হাঁচির দিকে যাবে, তত আমরা অত প্যানিক করব। যদি চিন্তা করতেই হবে, থিঙ্ক অফ চায়না, think of the budget, think of the farmers, think of whatever is happening in the environment. অনেক পজিটিভ জিনিসও হচ্ছে। আর একটা মিশন নিয়ে আমি সেটাই বলবো, এই মানসিক চেঞ্জটা যখন আসবে, শিফটটা মানুষ যখন শুরু করবে ইন্ডিভিজুয়াল লেভেলে, এই প্যানিকটা চলবে। সঙ্গে ওই যেটা উনি বললেন, অরবিন্দ বাবু বললেন, আর আগে জয়ন্ত বাবু বলেছেন খুব ভালো করে, যে সতর্কতা আর কমিউনিটি লেভেলে কাজ করা, মেনটেন। খুব সতর্কতার অভাব মানুষের, মানে সতর্কতার অভাব আর প্যানিকের এক্সট্রা অদ্ভুত একটা সংমিশ্রণ আমি দেখছি। হয় মানুষ প্যানিক করছে, না হলে চায়ের বিড়ির দোকানের সামনে এখনো ঘুরে বেড়াচ্ছে, মাছটাকে নাকের নিচে চুপ। এরকম একটা অদ্ভুত কম্বিনেশনে মানুষ বেঁচে। সতর্কতার লেভেলটা বাড়াক, এই লেভেলটা কমা, কি করে পজিটিভ মিশন আর গোল নিয়ে এগিয়ে। যদি তোমার ওয়েট 10 কেজি বেশি থাকে, 3 মাসে আমি 10 কেজি কমাবো। যদি আমার জ্ঞান কোনো একটা বিষয়ে কম থাকে, আমি 3 মাসে এই জ্ঞানেরটা বাড়াবো, ইউটিউব থেকে ভিডিও দেখি। যদি আমি ডায়েট না ফলো করতে পারি, আমি 1 মাসে ডায়েট ফলো করে এটা বাড়াবো। এইগুলো থেকে আপনার মন করোনা থেকে অটোমেটিক্যালি চলে যায়। তাহলে কনস্ট্যান্ট ওই যেটা বললেন, এখানে কে কাশছে, ওখানে কে হাসছে, রাত্রিবেলা অ্যাম্বুলেন্সের আওয়াজ মানে মিউনিসিপ্যালিটির লোক ধাপায় নিয়ে যাচ্ছে বডি, সারা দিন এরকম একটা নেগেটিভিটিতে থাকলে এতে ইমিউনিটি ডাউন হয়। অ্যাকচুয়ালি ইট ক্যান অ্যাকচুয়ালি লিড টু উই গেটিং ইনফেক্টেড, কারণ মেন্টাল হেলথ আর ইমিউনিটি ইজ লিঙ্কড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে বোঝালেন। হ্যাঁ, আমি তিনজনের কাছেই কৃতজ্ঞ, আমাদের প্যানেলিস্ট যারা আছেন, ডক্টর রয়, হ্যাঁ, ডক্টর জয়ন্ত কুমার রয়, ডক্টর অরবিন্দ ব্রহ্ম এবং ডক্টর দেবশ্রী নন্দী, তিনজনের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এত সুন্দরভাবে বোঝালেন। আশা করি মানুষের ফোকাস আপনাদের কথার দিকে শিফট করুন, রাদার দ্যান ওই বাজে চিন্তাগুলো, নেগেটিভিটি গুলোর দিকে। যদি আপনাদের কথাগুলো তারা গুরুত্ব দিয়ে শোনে, মনোযোগ দিয়ে শোনে, আশা করি অন্তত প্যানিক সিচুয়েশন থেকে তারা মুক্তি পাবে। হ্যাঁ, এবং খুব শীঘ্রই আমরা প্যান্ডেমিক সিচুয়েশন থেকে মুক্তি পাবো। লেটস ক্রস আওয়ার ফিঙ্গার। এবং আমরা আশা করি সেই দিন খুব তাড়াতাড়ি আসছে, ভালো সময় তাড়াতাড়ি আসছে। এই বলে আমি ডক্টর সোমনাথ ব্যানার্জিকে অনুরোধ করব, আমাদের একদম অনুষ্ঠান তো শেষের দিকে, উনি ওনার যেন বক্তব্যটা রাখেন, মূল্যবান বক্তব্য। আমি ডক্টর সোমনাথ ব্যানার্জি। ডক্টর সোমনাথ ব্যানার্জি, থ্যাংক ইউ আপনার এই সময়টা দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকে এত সুন্দর একটা সেমিনার করার জন্য। অনেকেই লাভবান হবে এতে। জয়ন্ত স্যার স্পেসিফিক্যালি থ্যাংক ইউ আপনার সময় পাওয়ার জন্য। অরবিন্দ স্যার খুবই থ্যাংক ইউ। দেবশ্রী স্যার আপনারও খুবই ধন্যবাদ। তো অ্যাকচুয়ালি আমাদের এই এনএমও তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে সবসময় কি মানুষের কাছে যতটা পৌঁছে যাওয়া যায় ততটাই হেলথ কনসিয়াসনেস আর এইসব বিষয়ে মানুষকে যেন সচেতন করা যায়। তার জন্য একটা ওয়েবিনার রাখা হয়েছিল এই এনএমও উইথ প্রফেশনালস উইথ বেঙ্গল এন্ড ইন্টেলেকচুয়ালস অফ বেঙ্গল এর সাথে। তো তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি এর মধ্যে জয়েন করার জন্য। আর ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন ব্যাপারে তো পার্থ স্যার অলরেডি বলেই ফেলেছেন, আর ওর ব্যাপারে নতুন কিছু বলার নেই। তো যে আমরা দেখছেন, তো হোপফুলি আপনারা খুবই লাভবান হবেন। আর
আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন ইন ফিউচার ফর এনি আরো বেটারমেন্ট অফ দ্য সোসাইটি অ্যান্ড দ্য ইন্ডিয়া। আর আমাদের রেগুলার ইয়ে হয়, হেলথ প্রোগ্রামস হয়, যেটা আমরা একটু কোভিড ডাইলিউট হোক তারপর আবার আমরা শুরু করব প্রত্যেকটা স্টেটে গিয়ে গিয়ে, ফ্রম ঋষি কাশ্যপ সেবা যাত্রা টু ইন জম্মু এন্ড কাশ্মীর টু ধনবন্তরী সেবা যাত্রা ইন নর্থ ইস্ট। আমরা প্রত্যেক 2 মাস এভরি ইয়ার মোটামুটি আমরা এমনি হেলথ প্রোগ্রামস অর্গানাইজ করি। এভরি টাইম আমরা যতটা বেশি সমাজের জন্য যত কাজে আসতে পারি সেই আমরা চেষ্টা করি। তো যে যে ভিউয়ার্সরা দেখছে সবাই প্লিজ লাইক এনএমও এর সাথে যুক্ত হয়ে থাকুন। মোর এন্ড মোর আমরা এমনি সোশ্যালি অ্যাকসেপ্টেবল এন্ড মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো সমাজের ভালো কাজে আসতে পারে সেগুলো আমরা রেগুলারলি করব। তো থ্যাংক ইউ এভরিবডি ফর দিস বিউটিফুল সেশন। থ্যাংক ইউ। Thank you very much. Thank you, everybody.